ওকে, সো আপনারা অলরেডি এই পর্যন্ত সি এর সবকিছু তো পড়ে আসছে, তাই না? সো বেসিক পার্টটুকু তো জানেনই। আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আমাদের পয়েন্টার হচ্ছে স্ট্রাকচার। সো আজকে স্ট্রাকচার কেন ইউজ করি, ঠিক আছে? তো আশা করি সবারই বেসিক সি এর যে স্ট্রাকচার আছে এটা সম্পর্কে জানেন, যে হ্যাশ ইনক্লুড stdio.h দেন int main দেন হচ্ছে রিটার্ন 0, রাইট? তো এটা অলরেডি সবারই জানার কথা। সো আমরা ভেরিয়েবল কিভাবে নেই, লাইক আমরা একটা যদি ইন্টিজার ভেরিয়েবল তৈরি করতে চাই, তাহলে ইন্টিজার এ, এন্ড আমার যদি মনে হয় যে আমি এই ভেরিয়েবলটার একটা ভ্যালু স্ক্যান করব, মানে ইউজারের কাছ থেকে যদি স্ক্যান করতে যাই, তাহলে আমি কিভাবে স্ক্যান করব? স্ক্যানএফ, দেন আমার এই যেহেতু এটা আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার মানে আমাকে কি করতে হবে, এখানে %d দিতে হবে, রাইট? কারণ এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবলের কি ফরম্যাট স্পেসিফায়ার, রাইট? তারপর কমা দিয়ে কি বলতে হবে, যে m% অফ a, তাই না? আচ্ছা, সো তারপরে যদি এখানে আমি প্রিন্টএফ করি, যে প্রিন্টএফ a ইকুয়াল টু %d ব্যাকস্ল্যাশ n তারপর হচ্ছে a, ওকে? সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক ইন্টিজার স্ক্যান করার কোড। এবং একটা যদি ভেরিয়েবল একটা ভ্যালু নিতে চাই ইন্টিজার ইউজারের কাছ থেকে, তো এখানে আমরা হোয়াইট করতে, এখানে যদি আমি পাস দেই, তাহলে যে আমরা a ইকুয়াল টু পাস প্রিন্ট করতেছে, ঠিক আছে? ওকে, সরি। আচ্ছা, সো এখানে পয়েন্টার কনসেপ্টটা কই থেকে আসছে? আচ্ছা, কেউ কি বলতে পারবেন এখানে আমার m%a কেন ইউজ করা হয়েছে, বা এই m% অপারেটরটার কাজটা কি অ্যাকচুয়ালি? অ্যাড্রেস লেসেন করা, কারো কোনো আইডিয়া আছে? বুঝিয়ে দেওয়া। ওকে, এর সো অ্যাড্রেস m% অ্যাকচুয়ালি, রাইট? সো আমার m% অ্যাকচুয়ালি কি মিন করে? m% মিন করে যে এ যে ভেরিয়েবলটা আছে এটার অ্যাড্রেসটা কোথায়, মানে এটাকে আমরা m% কে বলতেছি অ্যাড্রেস অফ অপারেটর। মানে ও কি করে, আমার এ যে ভেরিয়েবলটা তৈরি করছি, যে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, এই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি আমার মেমোরিতে কোনো একটা জায়গায় একটা অ্যাড্রেস রাখছে সে, যেখানে সে আমার ডাটাটাকে স্টোর করবে। তো ওই কোথায় স্টোর করতে ডাটাটা, তার একটা অ্যাড্রেস আছে। যেমন আপনার বাড়ির একটা ঠিকানা আছে, আমার একটা ঠিকানা আছে, তেমনি সরি, যখন আমি একটা ইন্টিজার ভেরিয়েবল বা অন্য কোনো টাইপের একটা ভেরিয়েবল তৈরি করি, তাহলে ওই ভেরিয়েবল আমার মেমোরিতে কি করে, একটা অ্যাড্রেসে একটা ডাটা রাখা ট্রাই করে। আর ওই অ্যাড্রেসটা আমি কিভাবে পাচ্ছি? এই m% সাইন দ্বারা, রাইট? ওকে, সো ওই m% বা অ্যাড্রেসের উপর বেস করে মূলত আমার পয়েন্টারের কাহিনীটা আমরা আজকে দেখব। আচ্ছা, সো পয়েন্টারটা কি এটা যদি এক্সপ্লেইন করি, তাহলে নরমালি যদি আমি বলি যে ইন্টিজার এ এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। এটা কি টাইপের ভেরিয়েবল? এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, রাইট? আমি যদি এখানে বলি যে ডাবল বি, তাহলে এটা কি টাইপের ভেরিয়েবল? এটা হচ্ছে আমার একটা ডাবল টাইপের ভেরিয়েবল, রাইট? সো পয়েন্টারের সংজ্ঞাটা হচ্ছে যে পয়েন্টারও আমার একটা ভেরিয়েবল। তার মানে পার্থক্যটা কোথায়? যে পয়েন্টারও যদি একটা ভেরিয়েবল হয়, পয়েন্টারও একটা ভেরিয়েবল, বাট তার বিশেষত্ব হচ্ছে সে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে সে স্টোর করে রাখতে পারে, রাইট? বুঝতে পারছেন? তার মানে পয়েন্টারটা কি, যে পয়েন্টার ইজ এ ভেরিয়েবল, মানে পয়েন্টারও একটা ভেরিয়েবল, বাট তার বিশেষত্বটা কি হচ্ছে? বিশেষত্ব হচ্ছে সে আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারে, ঠিক আছে? আপনি যদি এখানে আমার একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, এই ইন্টিজার শুধুমাত্র একটা ভ্যালু স্টোর করতে পারে। এই ডাবল কি করতে পারে? শুধু একটা ভ্যালু স্টোর করতে পারবে। আমি যদি চাই যে ইন্টিজার এ কোথায় আছে, এই অ্যাড্রেসটা যদি বি রে বলি যে বি তুমি এটা জানা রাখো যে এর অ্যাড্রেসটা কোথায় আছে, তাহলে বি সেটা অ্যাকচুয়ালি পারবে না। যদি আমার কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে আমার জানার প্রয়োজন পড়ে, তাহলে আমার যে কনসেপ্ট আসবে সেটা হচ্ছে পয়েন্টার। সো পয়েন্টার যদি তৈরি করি, সো আমার ধরেন আমার ইন্টিজার একটা ভেরিয়েবল আছে, আমি যদি এইটার অ্যাড্রেসটা স্টোর করার জন্য আমি এটার একটা মানে পয়েন্টার তৈরি করতে চাই, তাহলে আমাকে ইন্টিজার দিতে হবে, তারপর দিতে হবে একটা নাম দিলাম পিটিআর, ওকে? তাহলে আমাকে এখন বলেন তো এইটা পয়েন্টার নাকি এটা পয়েন্টার? কোনটা পয়েন্টার? ওকে, সো হ্যাঁ বলেন, বলেন। কোনটাই তো পয়েন্টার না, কোনটা পয়েন্টার না। রাইট, কেন পয়েন্টার না? দুইটাই সেম। তো পয়েন্টার যে আমার কোনো একটা ভেরিয়েবল যে পয়েন্টার, মানে সে অ্যাকচুয়ালি অন্য একটা ভেরিয়েবলে অ্যাড্রেস স্টোর করবে, এইটা বোঝানোর জন্য আমাকে এই ভেরিয়েবলটার আগে আমাকে একটা স্টার চিহ্ন দিতে হবে, ঠিক আছে? কি করতে হবে? একটা স্টার চিহ্ন দিই। যদি এই স্টার চিহ্নটা দেই, তাহলে বুঝতে পারবো এটা একটা পয়েন্টার ভেরিয়েবল, যার বিশেষত্ব হচ্ছে সে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করতে পারবে, ওকে? সো আমার এটা দেখতে কেমন হবে, প্রোটোটাইপটা দেখতে কেমন হবে, যে আমি কিভাবে একটা পয়েন্টার তৈরি করবো? ফার্স্টে আমার কি করতে হবে, একটা ডাটা টাইপ দিতে হবে, যে আমি কি ধরনের পয়েন্টার তৈরি করব, তারপর আমাকে স্টার চিহ্ন দিতে হবে একটা, কারণ আমাকে বুঝাইতে হবে যে এটা আমার একটা পয়েন্টার ভেরিয়েবল, রাইট? আর যদি এই স্টার চিহ্নটা না দিই, তাহলে তো আমার একটা নর্মাল ভেরিয়েবলের সাথে এটা আমি পার্থক্যটা ধরতে পারতেছি না, তাই না? তারপর কি করতে হবে, আমার একটা ভেরিয়েবলের নাম দিতে হবে, কারণ নিজেও তো একটা ভেরিয়েবল, রাইট? সো এটা হচ্ছে আমার লেখার নিয়ম। সো এটা হয়ে গেছে পয়েন্টার। এন্ড আমি যদি এই পয়েন্টার মধ্যে, যেমন আমি চাইলে এখানে কি করতে পারি, ইন্টিজার এর মধ্যে আমি কি করতে পারি, 10 একটা ভ্যালু রাখতে পারি।
ঠিক তেমনি আমি যদি এখানে চাই যে পয়েন্টারের মধ্যে আমি কোনো একটা অ্যাড্রেস রাখবো, তাহলে কি করতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। তারপর যেহেতু আমি অ্যাড্রেস রাখবো, কার অ্যাড্রেস রাখবো? লাইক আমি এর অ্যাড্রেসটা রাখবো, এ ভেরিয়েবলের। তাহলে কি করতে হবে? আমাকে m% অফ a বলতে হবে, m% অফ a বলতে হবে। আচ্ছা, যদি আমি শুধু a বলি তাহলে কি স্টোর হবে এখানে? আমি যদি বলি শুধু a রাখতে চাচ্ছি তাহলে কি স্টোর হবে? এর ভ্যালু এর ভ্যালু, রাইট। শুধু যদি a বলি তাহলে আমার স্টোর হবে কি? এর ভ্যালু। তাহলে আমরা যদি এটা পয়েন্টারটা মানে যদি অ্যাড্রেসটা স্টোর করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই আমাকে এটা কি করতে হবে? একটা m% সাইন দিতে হবে। সো একটু যদি পেন নেওয়া ট্রাই করি। ওকে, সো কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করবেন, হ্যাঁ, যে আমি এই জিনিসটা আসলে বুঝি নাই। ওকে, সো আমরা যখন এখানে কি করছি যে আমার এরকম যখন একটা ভেরিয়েবল তৈরি করছি, এইটা হচ্ছে আমার a, এটা আমার a ভেরিয়েবল। সো এই ভেরিয়েবল মনে করি আমার একটা অ্যাড্রেস আছে 1020, ওকে, আর এটার একটা ভ্যালু আছে। ভ্যালু কত আছে? ভ্যালুটাকে আমি ভিতরে দিচ্ছি, হ্যাঁ, এটার একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা হচ্ছে কত? 10। এটার জন্য আমি একটা পয়েন্টার তৈরি, একটা বিশেষ ভেরিয়েবল তৈরি করছি পয়েন্টার। তাহলে আমি এটা একটা পয়েন্টার তৈরি করলাম। এই পয়েন্টার দেখতে এরকম, এটার নাম দিলাম আমি ptr, ওকে। আচ্ছা, সো এইটার মধ্যে এখন ভ্যালু কত থাকবে? এটার মধ্যে যদি আমি বলি যে ভ্যালুটা কোথায় রাখতেছি? ভিতরে, আর অ্যাড্রেসটা কোথায় রাখতেছি? নিচে। তাহলে আমার এই পিটিআর এর মধ্যে আমি কি স্টোর করছি? অ্যাড্রেস অফ এ। তার মানে এর অ্যাড্রেস কত? এর অ্যাড্রেস হচ্ছে এইটা, তাই না? তার মানে পিটিআর এর ভিতরে কত স্টোর হবে? স্টোর হবে আমার 1020, ওকে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? তাহলে কি করছি আমি? যে আমার ফার্স্টে একটা ভেরিয়েবল তৈরি করছি, অ্যাজিউম করতেছি ভেরিয়েবলটা দেখতে আমার এরকম, যার নাম দিছি এ, যার অ্যাড্রেসটা ধরতেছি যে 1020, এটা আমার হচ্ছে অ্যাড্রেস। আর এর ভ্যালু কত আছে? ভ্যালু কত স্টোর করছি আমি? 10, রাইট? তো ভ্যালুটাকে আমি ভিতরে রাখতেছি। তো তেমনি ভাবে যদি আমি একটা ইন্টিজার পয়েন্টার তৈরি করি, ইন্টিজার একটা পয়েন্টার তৈরি করছি পিটিআর, এটা নাম দিলাম পিটিআর, এখানে ধরুন আমার স্টার চিহ্ন আছে। দেন কি করছি? এর মধ্যে কত ভ্যালু স্টোর করছি? স্টোর করছি হচ্ছে m% অফ a। তাহলে m% মানে m% অফ a বলতে কি বোঝাচ্ছে? কাকে মিন করতেছে? এর অ্যাড্রেসটাকে মিন করতেছে, তাই না? তার মানে আমি পিটিআর এর মধ্যে অ্যাকচুয়ালি কি স্টোর করতেছি? এর যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা স্টোর করতেছি। তার মানে এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে হচ্ছে আমার এই পিটিআর এর যে এর যে অ্যাড্রেসটা আছে এটা এখানে থাকবে। আচ্ছা, আমরা বলেন তো এই পিটিআর যে একটা পয়েন্টার, ওরও কি একটা অ্যাড্রেস থাকতে পারে? পয়েন্টার কি একটা মানে এই পিটিআর কি কোনো অ্যাড্রেস থাকতে পারে? জি ভাইয়া, পারে। কেন পারে? পিটিআর এ একটা ভেরিয়েবল। রাইট, পিটিআর নিজেও যেহেতু একটা ভেরিয়েবল, তার মানে ওরও একটা অ্যাড্রেস থাকতে পারে। আচ্ছা, ওইদিকে আমরা পড়ে যাচ্ছি। তার মানে আপাতত ধরে নিই ওর অ্যাড্রেস হচ্ছে xx, কিছু একটা আছে, বা ধরেন xy নাম দিলাম, xyz, এটা, ওকে। এটা হচ্ছে তার অ্যাড্রেস। আমি এটা আপাতত কনসার্ন না, বাট এই পার্টটুকু বুঝতে পারছেন যে আমার অ্যাড্রেসটা কিভাবে এখানে স্টোর করতেছে 1020টা, ওকে। সো আমি যদি এখন এটা যে অ্যাকচুয়ালি স্টোর হয়েছে এটা যদি প্রিন্ট করে দেখা ট্রাই করি, যে printf, আচ্ছা, সো অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আমি অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারবো, ওইটা কোনো প্রবলেম না। আপাতত আমি ইন্টিজারে দেখতে চাচ্ছি, কারণ ইন্টিজারটা আমরা সবাই বুঝি, রাইট? মানে আমার একটা সংখ্যাকে এইভাবে প্রকাশ করার থেকে, ff দ্বারা প্রকাশ করার থেকে আমি যদি এইভাবে 26 দ্বারা প্রকাশ করি, এটা আমরা সহজে বুঝবো, তাই না? কারণ আমরা ইন্টিজারটা সহজে ধরতে পারি, ডেসিমেলটাকে। সো আমি এখানে যদি কি করি, %d দেই এন্ড ব্যাকস্ল্যাশ n, কি প্রিন্ট করতে চাচ্ছি? m% অফ a, মানে আমি a না, আমি অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে চাচ্ছি। এন্ড তার সাথে যদি আমি চেক করি যে %d, এটার মধ্যে জাস্ট আমি যদি দেখি যে পিটিআর এর মধ্যে কি আছে, কারণ আমার m% অফ a যেটা, যে অ্যাড্রেসটা দেওয়ার কথা, পিটিআর এর মধ্যে কিন্তু সেম অ্যাড্রেসটা স্টোর হওয়ার কথা। সো এটা যদি আমি রান করে দেখি তাহলে দেখবো এই যে আমার কিন্তু দুইটা অ্যাড্রেসে কিন্তু সেম আসতেছে। তার মানে m% a যে অ্যাড্রেসটা দিচ্ছে, পিটিআর কিন্তু তার মধ্যে ভ্যালু হিসাবে সেম অ্যাড্রেসটাকে স্টোর করছে। বুঝতে পারছেন? ক্লিয়ার আচ্ছা ব্যাপারটা? ভাই, পিটিআর এর মধ্যে যদি আমি ভাই অ্যাস্টেরিস্ক দেই তাহলে কি আসবে না অ্যান্সার? এখানে যদি অ্যাস্টারিক দেই, হ্যাঁ, আচ্ছা, এস্টারিক দিলে আমার কিন্তু অ্যাড্রেসটা আর আসবে না। কারণ আচ্ছা, এস্টারিকটা স্পেশালি কেন দিছে এটা যদি চিন্তা করি, এইটা দিছি মাত্র একটা মেইন রিজন হচ্ছে এটাকে পয়েন্টার হিসাবে বোঝানোর জন্য। বাট অ্যাকচুয়াল ভেরিয়েবল কিন্তু আমার পিটিআরটাকে, আমি কাজ করব কিন্তু পিটিআরটাকে নিয়ে। আমার কথাটা কি বুঝছেন? মানে আমি যদি এখানে স্টার চিহ্ন দেই, এখান থেকে কোনো একটা ভ্যালু আসবে, কিন্তু এটা একটা ডিফারেন্ট জিনিস মিন করবে এটা। কারণ আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল কোনটা, লাইক আমি যদি এখানে চিন্তা করি, মানে আমার চিত্রটা দেখেন, এখানে এ হচ্ছে আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল, তাই না? আর ভ্যালু কত? 10, 10। রাইট? এখানে অ্যাকচুয়াল ভেরিয়েবল কত? পিটিআর। পিটিআর এর ভ্যালু কত? 1020। জিনিসটা কি বুঝছেন?
তার মানে অ্যাড্রেসটা কোথায় স্টোর হচ্ছে? অ্যাড্রেসটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ভ্যালু হিসাবে স্টোর হচ্ছে কার? পিটিআর এর, রাইট? সো আমার যেহেতু দুইটার অ্যাড্রেস দরকার, তার মানে এর যদি অ্যাড্রেস দরকার, এ তো আর পয়েন্টার না, এই জন্য এটার আগে কি করছে, একটা এম্পারসেন্ট সাইন দিছি দুইটার অ্যাড্রেসটা নেওয়ার জন্য। আর ওর অ্যাড্রেসটা কিন্তু অলরেডি ওর মধ্যে ভ্যালু হিসাবে স্টোর আছে। তাহলে আমার যদি ভ্যালু হিসাবে স্টোর থাকে, তাহলে ভ্যালুটাকে নেওয়ার জন্য আমি কি করব? শুধু পিটিআরটাকে দিব, তাই না? যেমন একটু আগে কিন্তু আপনারাই বলছেন যে ভাই শুধু যদি এ দিই, তাহলে এ দিলে কি মিন করবে? এ দিলে আমি আউটপুট হিসেবে কি পাবো? এ দিলে কিন্তু আমি 10 পাবো, ভ্যালুটা পাবো, 10 পাবো। ঠিক তেমনি আমি যদি এখান থেকে ভ্যালুটা নিতে চাই, তাহলে আমাকে কি দিতে হবে? এই 1020 কে পাইতে কি করতে? শুধুমাত্র আমাকে পিটিআরটা দিতে হবে, তাই না? শুধুমাত্র ভেরিয়েবলের নামটা। এই জন্য আমি কি করছি, যেহেতু m%a অর্থাৎ এর অ্যাড্রেসটা আমার পিটিআর এর মধ্যে স্টোর হচ্ছে, তার মানে আমি শুধু পিটিআরটা প্রিন্ট করতেছি। আর এরও যেহেতু আমার অ্যাড্রেসটা দরকার, তার মানে এখানে কি করছি, আমি একটা m% সাইন দিয়ে দিয়েছি, যেন আমার দুইটা অ্যাড্রেসটা সেম আসতেছে কিনা আমি চেক করতে পারি। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। জি ভাইয়া। আমার পয়েন্টারটা নিয়ে তাহলে লাভটা কি হচ্ছে? তাহলে আমার এটাতে কাজটা কি, আমি কি করতে পারবো, রাইট? আমার পয়েন্টার দরকারটা কি? সহজ বিষয় হচ্ছে, ধরেন আপনার কাছে যদি একজন অ্যাড্রেসটা জানা থাকে, আপনি যদি তারে কোনো কারণে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে কি তার অ্যাড্রেসের থ্রুতে বা বাড়ির ঠিকানার থ্রু থেকে আপনি তারে অ্যাক্সেস করতে পারবেন না? ধরেন আপনি কোনো কারণে তাকে রিচ করতে পারতেছেন না, এ নামে একটা ভেরিয়েবল আছে খুব হিডেন, মানে আপনি রিচ করতে পারতেছেন না, বাট আপনার কাছে যদি তার অ্যাড্রেসটা থাকে, আপনি তার বাড়িতে গিয়ে বা তার অ্যাড্রেসে গিয়ে খোঁজ করে আসতে পারবেন না যে ওকে আমি তোর অ্যাড্রেসটা জানি। পয়েন্টারের ক্ষেত্রে সেম, পয়েন্টার যেহেতু এর অ্যাড্রেসটা জানে, তার মানে পয়েন্টার চাইলে কি করতে পারে, এর নিয়ে কাজ করতে পারে, যেহেতু ওর ঠিকানাটাও জানে, রাইট? ব্যাপারটা বুঝছেন, রাইট? জিনিসটা কি হচ্ছে যে আমার এই 1020 আমার পিটিআর যেহেতু এর অ্যাড্রেসটা জানে, ঠিক আছে, তো ও চাইলে অ্যাড্রেসের থ্রুতে ওর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারে, এই ভ্যালুটাকে পরিবর্তনও করতে পারে, ভ্যালুটাকে চাইলে যে কোনো ওয়েতে সে চেঞ্জ করতে পারতেছে, ঠিক আছে? মেইনলি আমার পয়েন্টারের কাজটা এই জিনিসটাই করব। বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমি পাবো কিভাবে? আমি তো জানি পিটিআর যদি দেই, তাহলে সে তো আমাকে এই অ্যাড্রেসটা দিচ্ছে, বাট এটা কি পসিবল যে পিটিআর এর থ্রুতে আমি ভ্যালুটাকে অ্যাক্সেস করব? ইয়েস, পসিবল। ওকে, এই জিনিসটাকে আমরা বলতেছি ডিরেফারেন্স করা। ডিরেফারেন্স করা মানে কি? ডিরেফারেন্স করা মানে হচ্ছে যে আমি যার অ্যাড্রেসটা জানি, আমি আমার ওই অ্যাড্রেসের থ্রুতে আমি ওরে কোনোভাবে অ্যাক্সেস করব, মানে ওরে না জানায়। আমার কথাটা বুঝছেন? লাইক হ্যাকাররা যে জিনিসটা করে, যে আপনার যখন পোর্ট জানে, যে আপনার আইপি পোর্ট জানে বা কোনো অ্যাড্রেস জানে, আপনার ম্যাক অ্যাড্রেস যায় না যায়, তো সে কিন্তু আপনাকে না জানে ওই অ্যাড্রেসের তো অনেক কিছু অ্যাক্সেস করতে পারে। এইটাও ঠিকই। তো আমার পিটিআর যেহেতু আমার এর অ্যাড্রেসটা জানে, আমি চাইলে কোনো একটা ওয়েতে পিটিআর কে এর আগে আমি পিটিআর এর থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে? ওকে, সো ওইটা যদি আমরা দেখি যে প্রিন্টএফ %d শুধু এ দিলাম, শুধু এ দিলে কি প্রিন্ট করবে? এ দিলে কত প্রিন্ট করবে? 10 কারণ এই মানে হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করবে। আর প্রিন্টএফ %d যদি আমি পিটিআর বলি, তাহলে কত প্রিন্ট করবে? যদি শুধু পিটিআর বলি, অ্যাড্রেসটা। বাট আমি চাচ্ছি এর অ্যাড্রেসটা না, পিটিআর এর থ্রুতে কোনো একটা ওয়েতে এটাকে অ্যাক্সেস করতে। এটা কি পসিবল? ইয়েস, পসিবল। আর পিটিআর যেহেতু ডট পিটিআর দিলে হবে। ডট পিটিআর, সরি ডট না, স্টার পিটিআর, রাইট? স্টার পিটিআর দিতে হবে, রাইট? কেউ একজন আক্স করছে স্টার কেন দিব না। ওকে, সো আপনি যখন কোনো একটা অ্যাড্রেসটা জানেন, ওই অ্যাড্রেসটা জানার পরে যদি তার স্টার চিহ্ন দিয়ে অ্যাক্সেস করা ট্রাই করেন, তাহলে ও কি করে অ্যাকচুয়ালি, যে আপনি যখন এই স্টার পিটিআর বলতেছেন, এই জিনিসটা আপনার কাছে অলরেডি কারেক্ট অ্যাক্সেস আছে, 1020 এর একটা অ্যাক্সেস আছে। যখন আপনি এটার আগে একটা স্টার চিহ্ন দিচ্ছেন অ্যাক্সেস করার জন্য, ও কি করে, যার কাছে ওর অ্যাড্রেসটা আছে, যার অ্যাড্রেসটা আছে ওর কাছে, ও ওইটারে কি করে, এখান থেকে বসে ডিরেফারেন্স করে। ওকে, ডিরেফারেন্স করা মানে কি? মানে ইনডাইরেক্টলি ও ওই ভেরিয়েবলটাকেই অ্যাক্সেস করে, কোনো চেঞ্জ আসলে ওই ভেরিয়েবলটাকেই করবে। বুঝতে পারছেন? সো পিটিআর যেহেতু আমার, যেহেতু এই পিটিআর এর মধ্যে এর অ্যাড্রেসটা আছে, সো আমি যখন এখানে m% অফ স্টার চিহ্নটা দিচ্ছি, স্টার চিহ্ন দেওয়ার কারণে সে কি করতেছে, এর যে আমার ভ্যালুটা আছে ওইটাকে সে অ্যাক্সেস করতেছে। আমি যখন এটা রান করি, তাহলে দেখবেন দুইটার অ্যান্সার কত দিচ্ছে? 10 দিচ্ছে। এর ভ্যালু 10 দিচ্ছে, স্টার পিটিআর এর ভ্যালু 10 দিচ্ছে। কেন? কারণ স্টার পিটিআর মিন করতেছে যে আমার পিটিআর এর অ্যাড্রেস কত আছে? 1020। আর স্টার মানে কি, যে ওকে 1020 তুমি যার অ্যাড্রেস তার ভ্যালুটাকে তুমি নিয়ে আসো, তারে তুমি অ্যাক্সেস করো। তখন সে কি করতেছে, ওকে এর ভ্যালুটা আমি পাইছি, এর অ্যাড্রেসটা পাইছি, তার মানে এর ভ্যালুটা আমাকে এখানে
শো করতেছে। বুঝতে পারছেন এই জিনিসটা? এইটুকুর মধ্যে আছে যে এইটুকু আমি একদমই বুঝি নাই, বা স্টার পিটিআরটা অ্যাকচুয়ালি আমি বুঝি নাই। ভাইয়া লাস্টের রেজিস্টার পিরিয়ডটা একটু আবার বুঝান। ওকে, সো স্টার পিটিআরটা যদি আবার বলি যে আমার স্টার পিটিআর কি করতে আছে, এইখানে স্টার পিটিআর কিন্তু ডিরেফারেন্স করে না। এটাই মিন করে কি, এটা মিন করতেছে যে আমার ভেরিয়েবলটা একটা পয়েন্টার ভেরিয়েবল, সেটা অ্যাকচুয়ালি মিন করতেছে। বাট এর পরবর্তীতে আপনি যদি কখনো তার আগে স্টার চিহ্ন দেন, তাহলে এই স্টার চিহ্নটা মিন করতেছে যে তুমি যার অ্যাড্রেসটা রাখছো তারে তুমি ইনডাইরেক্টলি অ্যাক্সেস করো। ইনডাইরেক্টলি মানে এই যে স্টার পিটিআর দিচ্ছে, ও কার অ্যাড্রেস রাখছে 1020-এর, তো ও ইনডাইরেক্টলি কি করতেছে, 10টাকে অ্যাক্সেস করতেছে, ওর ভ্যালুটাকে অ্যাক্সেস করতেছে ইনডাইরেক্টলি। সো ব্যাপারটা যদি এরকম হয়, ধরেন আমার কাছে একটা ভি নামে ভেরিয়েবল আছে, বি এর মধ্যে আছে ধরেন 20, তো এখানে কি করলাম আমি, ধরেন এটার মধ্যে m%n কে আমি m%b রাখলাম, m%b, ওকে, এন্ড এখানে আমি বি বললাম, এটাকে যদি কেটে দেই, ওকে। সো এখানে যদি আমি বি প্রিন্ট করি, রাইট, এখানে প্রিন্ট করলাম বি, তাহলে কত আসবে, 20 আসবে। বাট এখন যদি স্টার পিটিআর প্রিন্ট করি তাহলে কত আসবে, বি এর অ্যাড্রেস 20। হ্যাঁ, তার মানে এখানে কার অ্যাড্রেস আছে, বি এর অ্যাড্রেস। তাহলে আমি যদি এখানে স্টার পিটিআর বলি তাহলে কি হবে, যদি স্টার পিটিআর বলি তাহলে কি হবে, যেহেতু ও বি এর অ্যাড্রেসটা স্টোর করছে, তার মানে ও কি করবে, বি এর যে ভ্যালুটা আছে ওইটা আমাকে দিবে। ওকে, সো এটা যদি আমি রান করি তাহলে দেখবেন এই যে এখন তাহলে বি এর ভ্যালুটা দিচ্ছে, এখন কিন্তু আর 10 দিচ্ছে না। ওকে, কেন, কারণ হচ্ছে ও হচ্ছে কাকে ডিরেফারেন্স করতেছে এখন, যেহেতু আমার স্টার পিটিআর যেহেতু আমার কার অ্যাড্রেসটা স্টোর করছে, বি এর অ্যাড্রেসটা স্টোর করছে, তার মানে স্টার পিটিআর দেওয়ার কারণে ও কি করতেছে, বি রে ডিরেফারেন্স করতেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার একটা বি নামে ভেরিয়েবল তৈরি হয়েছে, এটার অ্যাড্রেসটা ধরেন আছে কত, 1040। তাহলে আমি যখন এখানে স্টোর করছি যে এই পিটিআর এর মধ্যে আমি m%b দিচ্ছি, তার মানে এখানে কত আসতেছে, এখানে কত আসবে, এটার মধ্যে 1040 অ্যাড্রেসটা আসবে। তো তখন যখন আমি স্টার পিটিআর বলতেছি এখানে, তো আমার এখানে তো এ নামেও তো একটা ভেরিয়েবল আছে, তাই না, এ নামে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু আছে 10। বাট ও অ্যাড্রেসটা কার রাখছে, অ্যাড্রেসটা রাখছে হচ্ছে বি এর, ও বি এর অ্যাড্রেস স্টোর করছে। তো আমি যখন এখানে স্টার পিটিআর বলছি, যেহেতু বি এর তো কি করছে, বিটাকে ডিরেফারেন্স করতেছে, তো এটাকে ডিরেফারেন্স করে নাই। তাহলে স্টার বলার কারণে কি হইতেছে, যে আমার বি এর যে ভ্যালুটা আছে ওই বি এর ভ্যালুটা সে নিয়ে আসতেছে। বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। আচ্ছা, সো এটার ইউজ কেস কোথায় হইতে পারে, এটা ইউজ কেস মূলত আমরা যখন ফাংশন ইউজ করব তখন ভালো বুঝবো। বাট এটার যদি আমরা আরেকটা দেখি যেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সো আমাকে এরকম বলতে পারে যে তুমি হচ্ছে একটা কি করবা, যে তুমি দুইটা ভেরিয়েবল নিবা, ওই দুইটার ভেরিয়েবল সাম করবা, বা সামটা করবা কিসের মাধ্যমে, পয়েন্টারের মাধ্যমে। ওকে, সামটা করবা কিসের মাধ্যমে, পয়েন্টারের মাধ্যমে, রাইট। সো এটা আমি কিভাবে করতে পারি, তো ধরেন আমার কাছে ইন্টিজার এ এবং বি আছে, তারপর আমি কি করি, যে স্ক্যানএফ %d m%a m%b এটা করতাম। দেন কি করে, যে ইন্টিজার যদি সাম নেই, সাম ইকুয়াল টু a প্লাস b, দেন printf sum equal to %d ব্যাকস্ল্যাশ sum। ওকে, এটা হচ্ছে আমরা সবাই করতে পারি। সো এটা যদি রান করি তাহলে দুইটা ভ্যালু 3 and 5, এন্ড এটা হচ্ছে 8, রাইট। এটা ছিল। বাট এটাকে যদি পয়েন্টারের মাধ্যমে করতে চাই তাহলে কি করব, তাহলে আইডিয়া কি? ওকে, সো ফার্স্ট হচ্ছে আমার পয়েন্টার লাগবে, কারণ আমি পয়েন্টার থ্রুতে করবো, আমি একদমই ওই ভ্যারিয়েবলগুলোকে ইউজ করবো না। তাহলে ইউজ না করলে কি করতে পারি, ইন্টিজার স্টার পিটিআর ইকুয়াল টু কি করতে পারি, এখানে আমি m%a রাখলাম, আর আরেকটা ভ্যারিয়েবল নিয়ে স্টার পিটিআর 2 ইকুয়াল টু m%b রাখলাম। ওকে, সো তার মানে পিটিআর এর মধ্যে কি আছে, a এর অ্যাড্রেস আছে, আর পিটিআর 2 এর মধ্যে কি আছে, b এর অ্যাড্রেস আছে, রাইট। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন তো, এই m%a দ্বারা কি মিন করতেছে, a এর অ্যাড্রেস মিন করতেছে। সো এইটার পরিবর্তে যদি আমি পিটিআর লিখে দিই তাহলে কোনো প্রবলেম আছে? এটা একটু চিন্তা করেন, যে আমি যদি এখানে m%a এর পরিবর্তে, মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কি দিচ্ছিলাম, যে m%a দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, m%a দ্বারা মিন করতে, ওকে আমার এখানে একটা ভ্যালু স্ক্যান করব, কোথায় স্ক্যান করব, a এর অ্যাড্রেসে। তার মানে এইখানে মূলত আমি a এর অ্যাড্রেসটা দিচ্ছিলাম, এবং তার পরিবর্তে যদি পিটিআর দেই তাহলে এই জিনিসটা কি সেম মিন করবে নাকি ডিফারেন্ট কিছু মিন করবে, মানে এটা কি আলাদা নাকি কি? সেম 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 সেম, শিওর লাগতেছে তো। হ্যাঁ ভাই, সেম 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 সেম। হ্যাঁ ভাই, সেম সেম। একটা জিনিস দেখেন,
যে m% এর যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা যদি 1020 হয়, তো এইটা কিন্তু আমার পিটিআর এর মধ্যে আমি অলরেডি স্টোর করে রাইখে আসছি। কারণ এই যে m% এর যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আমি পিটিআর এ স্টোর করছি। তার মানে এইখানে কি ছিল, এখানে কি m% a ছিল। তো এই m% এর পরিবর্তে যদি এখানে আমি পিটিআর দেই, তার মানে এই জিনিসটা সেম মিন করতেছে যে এইখানে আমার a এর অ্যাড্রেসটাই আসতেছে। ঠিক তেমনি m% b মানে কি b এর অ্যাড্রেস, এই m% b এর অ্যাড্রেসটা আমি কোথায় স্টোর করছি, পিটিআর 2 তে স্টোর করছি। তার মানে এইখানে m% b এর পরিবর্তে যদি আমি এখানে পিটিআর 2 দেই, তাহলে কি এটা সেম মিন করবে না জিনিসটা, রাইট? ওকে, সো এখন একটা মজার জিনিস দেখেন, যে আমি যদি এখন এরকম করি যে প্রিন্ট কোথায় করতেছি, m% অফ a তে, আমি কিন্তু a তে কোনো কিছু কিন্তু স্টোর করি নাই, এর কিন্তু আমি টাচও করি নাই। বাট আমি যদি a হিসাবে প্রিন্ট করি, যে a এর ভ্যালুটাকে প্রিন্ট করি, এন্ড এখান থেকে যদি b এর ভ্যালুটাকে প্রিন্ট করি, ওকে, এন্ড এটা যদি রান করি, রান করলে দেখবেন যে আমার a এর ভ্যালু দিলাম 10, b এর ভ্যালু দিলাম 20, তাহলে দেখবেন এখানে a এর ভ্যালু 10 আসতেছে, b এর ভ্যালু 20 আসতেছে। কিন্তু আমি তো এত স্ক্যানই করি নাই, রাইট? বাট আমি কি প্রিন্ট করি, ডিরেক্টলি এ প্রিন্ট করছি, বাট এ তো আমি স্ক্যানই করি নাই। মনে আছে কি বলছিলাম, যে পিটিআর অ্যাকচুয়ালি কি করতেছে, যে অ্যাড্রেস নিয়ে কাজ করতেছে। তার মানে ও স্ক্যানটা কোথায় করছে, অ্যাকচুয়ালি স্ক্যানটা করছে এর যেখানে অ্যাড্রেসটা ছিল, এর যেখানে বক্সটা ছিল, এটা যদি মুছে দেই, এর যে একটা বক্স ছিল ফাঁকা, আর বি এর একটা বক্স ছিল এরকম, রাইট? আমি ধরে নিচ্ছি যে এরকম ছিল। তো আমার যখন এইখানে যখন স্ক্যানটা হচ্ছে, তাহলে কিসের স্ক্যান করতেছে, অ্যাকচুয়ালি পিটিআর এর থ্রোতে এর অ্যাড্রেসে, রাইট? তার মানে এখানে যখন পার্সেন্টেজ দ্বারা স্ক্যান করছে, এই যে স্টোরটা হইছে, এটা মানে ফরচুনেটলি কি আমার কোথায় হচ্ছে, এই এর যে স্টোর আছে ওইখানেই হচ্ছে। তাহলে বি এরটা কোথায় হবে, বি এরটা আমার বি এর ঘরে হচ্ছে। দেন আমি যখন এটাকে প্রিন্ট করতেছি, যখন এটাকে প্রিন্ট করতেছি, তখন এর ঘর থেকে ভ্যালুটা আসতেছে, যখন আমি বিটাকে প্রিন্ট করতেছি, তখন এই বি এর ঘর থেকে ভ্যালুটা আসতেছে। বুঝতে পারছেন? ওকে, সো এই সেম জিনিসটা যদি আপনি পিটিআর দ্বারা দেখতে চান, যে আমার প্রিন্টএফ যে স্টার পিটিআর এর মধ্যে কি আছে, পার্সেন্ট ডি, রাইট? আমি যদি স্টার পিটিআর বলি, তাহলে কি আসবে, স্টার পিটিআর। আর সেম ভাবে যদি পিটিআর 2 তে বলি, তাহলে এখানে কি আসবে, এই দুইটার ভ্যালু কি আসবে, একটা আইডিয়া আছে কারো? যে আমি যদি স্টার পিটিআর বলি, তাহলে এখানে পিটিআর এর ভ্যালু কত আসবে, আর পিটিআর 2 এর ক্ষেত্রে ভ্যালু কত আসবে, এখানে কত প্রিন্ট হবে? 10 বেশি হবে স্যার মনে হয়। 10-20 স্যার, 10 আর 10 20। 20 হবে। কেন 10 20 কেন হবে? কারণ দেখি আমরা একটু 10 20 যদি দেই, রাইট, 10 20 আসতেছে, কিন্তু কেন আসতেছে? অ্যাস্টেরিক সাইনটার জন্য। অ্যাস্টেরিকের জন্য। কারণ হচ্ছে যে আমার পিটিআর অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এর অ্যাড্রেস, তো স্টার তার আগে যখন স্টার চিহ্ন দিছি, তার মানে স্টার পিটিআর কি মিন করতেছে, ডি রেফারেন্স কাকে করতেছে, একেই করতেছে। তো আমরা একটু আগে দেখছি যে এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু 10 ছিল, তো স্টার পিটিআর বলার কারণে অ্যাকচুয়ালি এর ভ্যালু আমার কত আসবে, 10টাই আসবে ওখান থেকে। আর এই পিটিআর 2 এর মধ্যে কত ছিল, স্টার m% অফ বি ছিল। তাহলে আমি যখন এখানে স্টার পিটিআর 2 বলতেছি, তাহলে পিটিআর 2 কাকে ডি রেফারেন্স করবে, এখন বি কে ডি রেফারেন্স করবে। তাহলে বি এর মধ্যে কত ভ্যালু স্টোর হইছে, বি স্টোর হইছে, তার মানে এখানে প্রিন্ট হবে হচ্ছে 10, আর এখানে প্রিন্ট হবে হচ্ছে 20। ওকে, সো এইটাকে, এই দুইটাকে নিয়ে যদি আমি সাম করা ট্রাই করি, তাহলে সাম ইকুয়াল টু কি হবে, সো দুইটা ওয়েতে আমি সাম করতে পারি। আমি স্ক্যানটা কিসে করছি, পিটিআর দ্বারা করতেছি। তো আমি যদি স্টার পিটিআর বলতে পারি, প্লাস স্টার কি বলতে পারি, পিটিআর 2। ওকে, স্টার পিটিআর কি মিন করতেছে, এর ভ্যালুটাকে মিন করতেছে, আর স্টার পিটিআর 2 কি করতেছে, বি এর ভ্যালুটাকে মিন করতেছে। আমি এখন সাম যদি প্রিন্ট করি, যে সাম ইকুয়াল টু পার্সেন্ট ডি, সামটা যদি প্রিন্ট করে দেই, তাহলে দেখবো যে আমার পয়েন্টারের মাধ্যমে কি করছে, আমি পয়েন্টারের মাধ্যমে সাম তৈরি করছি। 10 আর যদি 20 দেয়, তাহলে দেখবো সাম আমার 30 আসতেছে। ওকে, বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? নাই। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, সো এখান থেকে অ্যাকচুয়ালি আমার এক্সামে কিভাবে ইউজ কেসগুলো আসতে পারে। সো এক্সামে কিছুটা ফাংশনের মাধ্যমে আসে, আমরা একটু ফাংশনটাও দেখা ট্রাই করি যে ফাংশনে কিভাবে কাজ করে। বাট এক্সামে যে জিনিসটা যেভাবে প্যাচ হয় নরমালি, ধরেন আমার এরকম থাকতে পারে যে আমার ইন্টিজার a ইকুয়াল টু 5 আছে, তারপর b ইকুয়াল টু ধরেন 6 আছে। ওকে, আমি কি করলাম, যে ইন্টিজার x ইকুয়াল টু বা স্টার x ইকুয়াল টু সরি স্টার হবে m% অফ a, আর হচ্ছে স্টার y ইকুয়াল টু m% অফ b দিচ্ছি। ওকে,
সো এখানে কি করতে পারে যে প্রিন্টএফ, আচ্ছা আপাতত আমি এজিউম করে নিতেছি যে আমার এই এক্স এর যে অ্যাড্রেস আছে এটা হচ্ছে 1020 আর ওয়াই এর যে অ্যাড্রেস আছে এটা ধরে নিচ্ছি আমি 1040। ওকে, এটা আমার কোয়েশ্চন ধরে এইভাবে বলা আছে। তাহলে আমাকে কি প্রিন্ট করতে পারে %d, ধরুন আমার স্টার এক্স প্রিন্ট করলো। ওকে, দেন হচ্ছে স্টার এক্স প্লাস প্লাস, তারপর প্রিন্টএফ %d ব্যাকস্ল্যাশ n, এখানে কি বললো, এখানে ধরেন আমার স্টার এক্সটাকে আবার প্রিন্ট করলো, দেন int sum equal to স্টার a প্লাস স্টার y স্টার প্লাস প্লাস স্টার y। তো এইটাকে হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিই তাহলে একটু ঝামেলা কম হবে। প্রিন্টএফ %d a, b। ওকে, সো জাস্ট র্যান্ডম একটা কোয়েশ্চেন তৈরি করছি। তো এইটার আউটপুটটা কি রকম আসতে পারে একটু আইডিয়া করেন যে এইটার থেকে আমার আউটপুটটা কি রকম আসতে পারে। এখানে আমি সামটাও দিয়ে দিলাম, sum equal to %d সামটা দিলাম। ওকে, আচ্ছা ফার্স্টে আমাকে বলেন যে এইখানে অ্যান্সার কত আসবে। 5ই এখানে আসবে সেমই তো আসবে 5। ওকে, দেন আমি কি করছি স্টার এক্স প্লাস প্লাস, তাই তো এটা করা হয়েছে। তো এখানে অ্যান্সার কত আসবে? 6 এখানে আসবে 6। কেন 6? কেন? এক বৃদ্ধি পাইছে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু স্টার এক্স এর প্লাস প্লাস করছি, তাহলে এর মান 6 কেন হবে? অ্যাড্রেসও চেঞ্জ হইছে। অ্যাড্রেস ঠিকই আছে বাট অ্যাড্রেসের ভিতরে আমার অ্যাড্রেস ঠিকই আছে কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। মানে স্টার এক্স কাকে ডি রেফারেন্স করে, মানে হিডেন অ্যাকচুয়ালি সে কাকে ডি রেফারেন্স করতেছে, এ কে ডি রেফারেন্স করতেছে। তো স্টার এক্স প্লাস প্লাস মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস প্লাস, রাইট? কারণ ওর তো নিজস্ব কোনো ভ্যালু নাই, ও কি করতেছে যার অ্যাড্রেসটা আছে তো তার এডি রেফারেন্স করতেছে। তার মানে আমার যখন স্টার এক্স বলে যখন পরিবর্তনটা করতেছি তাহলে সেই পরিবর্তন অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এখানে এতেই যাবে। তার মানে এখানে কত আসবে? 6 আসবে। তাহলে এখানে কত আসবে? সাম কত আসবে? তাহলে এখানে যদি আমি সাম করি a প্লাস যদি y করি তাহলে সামটা কত আসবে? 11। ওকে, তাহলে সাম আসছে 11 এখানে। তাহলে এখানে আমার a এর মান কত আসবে? এখানে যদি আমি স্টার y প্লাস প্লাস করি তাহলে এখানে a এর মান কত আসবে? স্যাম্পল 6 আর 6 কারেক্ট। তো আমার এক্সামের রেগুলার কোয়েশ্চেনগুলো যে এই টাইপের আসতে পারে, যে আমার কি কিছু পরিবর্তন দেওয়া আছে, এটা আরেকটু কমপ্লেক্স হইতে পারে, কোয়েশ্চেন পেপার থাকলে সলভ করে দেখাইতে পারতাম, বাট অ্যাকচুয়ালি চেঞ্জেসটা কিভাবে এইভাবে আসবে আমার অ্যাকচুয়ালি, রাইট? বুঝতে পারছেন? তো আমার কোয়েশ্চেন এটা এইভাবে থাকতে পারে যে আমার অ্যাকচুয়ালি ভ্যালু এখানে পয়েন্টারের থ্রুতে পাঠানো হয়েছে, পয়েন্টারের থ্রুতে আমার চেঞ্জ করা হচ্ছে এখানে, রাইট? আচ্ছা, তো পয়েন্টারের সাথে আমরা একটু ফাংশনটা দেখা ট্রাই করি যে পয়েন্টারের সাথে ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আচ্ছা, এইটুকু বেসিক যে কোয়েশ্চেনটা বুঝাচ্ছি, এইগুলোর মধ্যে তো কারো কোয়েশ্চেন নেই বা এর বাইরে কারো কোয়েশ্চেন আছে কোনো? নাই। না ভাইয়া, এটা ঠিক বুঝছি। ওকে, আচ্ছা, সো কখনো কখনো দেখবেন আমার ফাংশনের থ্রুতে কিছু কোয়েশ্চেন থাকে। ধর আমার ইন্টিজার a আছে, ইন্টিজার b আছে, তারপর a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু আছে 12। ওকে, দেন কি করা হচ্ছে, ধরেন কি করা হতে পারে একটা ফাংশনের মধ্যে। ওকে, সো আমার হচ্ছে ফান নামে একটা ফাংশন তৈরি করলাম, ফানের মধ্যে a b পাঠাইলাম। ওকে, এখন এটার মধ্যে অ্যাড্রেস পাঠাচ্ছি আমি, আর এর অ্যাড্রেস আমি পাঠাচ্ছি না, ঠিক আছে? ভয়েড ফান ইন্টিজার a ইন্টিজার স্টার b। ওকে, অন্য কিছু নাম দিতে পারি আমরা, চাইলে xy দিতে পারি, xy। ওকে, সো আচ্ছা, ফাংশন তো কেমনে তৈরি করে এটা তো জানেন, রাইট? আচ্ছা, সো এখানে কি করছে, আমি একটা ফাংশন তৈরি করছি ফান নামে। এই ফানটা কোনো রিটার্ন দিবেন আমাকে, এই জন্য ফাংশন রিটার্ন টাইপ দিস হচ্ছে ভয়েড। ওকে, মানে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। সো এই ফাংশনের টোটাল দুইটা প্যারামিটার আমি পাঠাচ্ছি, একটা পাঠাচ্ছি হচ্ছে এ, একটা পাঠাচ্ছি হচ্ছে বি। ওকে, সো এইখানে এ পাঠাচ্ছি নর্মাল ওয়েতে, যার কারণে এটা আমি শুধুমাত্র স্টার ইন্টিজার এক্স দ্বারা রিসিভ করছি, যেহেতু এটা একটা নর্মাল ভেরিয়েবল, নট কোনো অ্যাড্রেস ভেরিয়েবল না, ভ্যালু পাঠাচ্ছি আমি, রাইট? বাট এখানে কি পাঠাচ্ছি, বি এর আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি। তো আমরা জানি অ্যাড্রেসটা যদি আমি স্টোর করতে যাই তাহলে অ্যাড্রেসটা কিভাবে স্টোর করতে হয়, অবশ্যই কোনো একটা পয়েন্টারের মাধ্যমে আমাকে স্টোর করতে হবে, রাইট?
তাই তো? সো যদি পয়েন্টারের মাধ্যমে স্টোর করি তাহলে কি হবে, ইন্টিজার স্টার ওয়াই আমাকে এইভাবে স্টোর করতে হবে, রাইট? আচ্ছা, এখন রিসিভ করার পরে এখানে আমি চাইলে যে কোনো কাজ করতে হবে। আমার ফাংশনে যে আমরা কোয়েশ্চেনগুলো দেখছিলাম ওইখানে যেভাবে ছিল, তাহলে আমি এখানে কি করলাম, সাম করলাম, ইন্টিজার সাম ইকুয়াল টু এক্স প্লাস স্টার ওয়াই প্লাস প্লাস, ওকে, দেন প্রিন্টএফ সাম ইকুয়াল টু %d, এখানে হচ্ছে সামটাকে প্রিন্ট করে দিলাম, দেন হচ্ছে প্লাস প্লাস এক্স, প্রিন্টএফ %d এক্স এবং ওয়াই প্রিন্ট করলাম, ব্যাস এইটুকুই থাকুক, আর কিছু দরকার নাই। এখানে এসে কি করতেছি আমি, প্রিন্টএফ %d এখানে আমি এটা এবং বিটাকে প্রিন্ট করলাম, ওকে ওকে। সো এই ক্ষেত্রে আমার আউটপুটটা কিরকম আসতে পারে, যে আমার এই ধরনের যদি কমপ্লেক্স কিছু দেওয়া থাকে বা পয়েন্টারটাকে আমি ঠিক আসলে ধরতে পারতেছি না এটা কিভাবে কাজ করতেছে, ওকে। সো ফার্স্টে কি করছি, আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করছি, এ এবং বি। তো এর ভ্যালু নিচ্ছে হচ্ছে 10 এবং বি এর ভ্যালু নিচ্ছে হচ্ছে 12। তো ফাংশনের মধ্যে একটা ফান নামে ফাংশন তৈরি করছি, এই ফাংশনে এটাকে পাঠাচ্ছি এবং m% অফ বিটাকে পাঠাচ্ছি, ওকে। সো এ যেটাকে পাঠাচ্ছি এটা পাঠাচ্ছি হচ্ছে ভ্যালু হিসাবে, রাইট? তো এখানে কি রিসিভ হবে, এর ভ্যালুটা। কিন্তু আমি m% বি যখন পাঠাচ্ছি তখন এটা কিভাবে পাঠাইতেছি, এটা পাঠাচ্ছি অ্যাড্রেস হিসেবে, কার অ্যাড্রেস, বি এর অ্যাড্রেসটা। তাহলে এখানে কি রিসিভ হবে, বি এর যে অ্যাড্রেসটা ওইটা রিসিভ হবে। তারপর একটা সাম নামে ভেরিয়েবল নিয়ে সাম করতেছি, কি সাম করছি, x প্লাস স্টার ওয়াই প্লাস প্লাস, ওকে। তাহলে এখানে সামটা কত হবে, সামটা x এর মান কত, 25। x এর মান হচ্ছে 10 প্লাস y এর মান হচ্ছে 12, না 25 না, বি এর মান কিন্তু 12, 22 তো হবে, 22 হবে, রাইট? 10 প্লাস 12, কারণ এটা স্টার ওয়াই অ্যাকচুয়ালি কাকে মিন করতেছে, আচ্ছা ওয়াই কাকে মিন করতেছে, ওয়াই কিন্তু অ্যাকচুয়ালি মিন করতেছে বি এর অ্যাড্রেসটাকে, কারণ ওর কাছে কি আছে, বি এর অ্যাড্রেসটা আছে, রাইট? তাহলে ওর কাছে বি এর অ্যাড্রেসটা থাকে, তার মানে যখন স্টার ওয়াই বলতেছি তার মানে বি এর ভ্যালুটা আসবে বি রেফারেন্স করে, ওইটাকে যদি প্লাস প্লাস করি, এটা কি প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট। তাহলে পোস্টটা কিন্তু পরে হয়, ওর পজিশন চেঞ্জ করলে হয়, তার মানে এটা এখানে হবে না। তাহলে 10 প্লাস 12, তার মানে এখানে অ্যান্সার কত আসবে, 22 আসবে, রাইট? তাহলে সাম কত প্রিন্ট করবে, সাম প্রিন্ট করবে হচ্ছে 22। আর তারপর কি করা হয়েছে, এখানে প্লাস প্লাস ওয়াই করা হয়েছে, এক্সটাকে প্লাস প্লাস করা হয়েছে, দেন আবার প্রিন্ট করা হয়েছে কি %d। তার মানে এখানে এক্স এর মান এখন কত প্রিন্ট করবে, তাহলে এক্স এর মান কত প্রিন্ট করবে, যেহেতু এক্স এর মানে 12 হয়েছে তাহলে এটা হচ্ছে 11, আর ওয়াই এর মান কত প্রিন্ট করবে, 12 নাকি 13? 13। কারণ একটু আগেই কিন্তু আমার ওয়াইটাকে আমরা প্লাস প্লাস করে আসছিলাম, ওইটা ওইখানে অ্যাকচুয়ালি চেঞ্জেসটা না হইলেও কিন্তু ও কিন্তু ওই প্লাস প্লাসটা মনে রাখছে। তো যখন আমি পরের বার ওয়াইটাকে প্রিন্ট করতেছি তখন কিন্তু আমাকে ওই জিনিসটাকে প্রিন্ট করবে, তার মানে 11 আর 13 প্রিন্ট করবে এখানে, ওকে। সো ফাংশনের কাজ ডান, আমি তো ফাংশনে পাঠাচ্ছিলাম, ফাংশনের সব কাজ ডান, এখন সে আবার মেইন করে ফিরে আসবে, আশা করি এখানে কাজ করবে। এখানে কি করছে, %d মানে আবার আমি প্রিন্ট করছি, কাকে প্রিন্ট করছি, এ এবং বি কে। তাহলে এর মান কত হবে, এখানে একে যদি প্রিন্ট করে তাহলে কত প্রিন্ট করবে, এর মান 11, 13, আর বি এর মান 13। না, অ্যাকচুয়ালি এর মান 11 প্রিন্ট করবে না। তার রিজন হচ্ছে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি নরমাল ভেরিয়েবল হিসেবে পাস করা হয়েছে, মানে পয়েন্টারটা যেখানে কাজ করে। সো এখানে একটা স্কোপিং এর ব্যাপার আছে, সেটা কি, আমি যখন এখান থেকে এম পার এটাকে পাঠাচ্ছি জাস্ট নরমাল ভেরিয়েবল হিসেবে পাঠাচ্ছি, তখন এইখানে যখন এক্স হিসাবে রিসিভ হচ্ছে, এই এক্স আর এই এ কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে দুইটা পুরোপুরি আলাদা। কিভাবে বুঝবো যে দুইটা সম্পূর্ণ আলাদা, চলুন এই কোডটাকে আমরা চাইলে একটু কমেন্ট, printf %d ব্যাকস্ল্যাশ n, এখানে যদি আমি m% of x বলি যে এখানে x এর অ্যাড্রেসটা কি, আর এখানে যদি প্রিন্ট করি যে printf m% of m%a, তার মানে এখানে যদি এটাকে রান করে যদি এই দুইটা লেখা ট্রাই করি, এটাকে কমেন্ট করে দিলাম, তাহলে দেখবে দুইটার অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা আসতেছে, ওকে। এখানে দেখেন এটা কার অ্যাড্রেস, এটা হচ্ছে আমার এই যে 19 নাম্বার লাইনের, আমরা যদি একটু স্পেসিফাই করি যে এটা কার অ্যাড্রেস, a ইকুয়াল টু কত আর x ইকুয়াল টু কত, এটা যদি আমরা দেখা ট্রাই করি, ওকে। সো
এ ইকুয়াল টু ফার্স্টে দেখাচ্ছে এ এর অ্যাড্রেস হচ্ছে কত, লাস্টে হচ্ছে 92, আর এখানে আসার পর যে এক্স এর যে অ্যাড্রেসটা এটা হচ্ছে কত 48। তার মানে এই দুইটা অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা। তার মানে এইখানে যে এক্স এর যে পরিবর্তনটা হইছে এটা এক্স এর ভেরিয়েবলের ঘরে হইছে, আর এখানে যেটা হবে এটা এর মধ্যে হবে। তার মানে এই যে পরিবর্তনটা এখানে ঘটছে এটা কিন্তু এর মধ্যে আর যাবে না, কারণ দুইটা সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। বুঝতে পারছেন? ব্যাপারটা কি বুঝছেন নাকি বুঝেন না আমায় বলেন। ভাই আরেক সো এটা হচ্ছে একটা স্কোপিং এর ব্যাপার। যখন আপনি এখানে এই যে মানে কোয়েশ্চেনটা আসতেছে বলতেছি, সেটা হচ্ছে এই যে আপনি এখানে m% এটাকে পাঠাচ্ছেন এইভাবে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে পাস বাই ভ্যালু। মানে আপনি শুধু তার ভ্যালুটাকেই মূলত এখানে একটা ফটোকপি পাঠাচ্ছেন, এই যে শুধুমাত্র এ পাঠানো। আপনার এটা যদি এরকম হইতো যে আপনি এ বি দুইটা ভেরিয়েবল পাঠাচ্ছেন, মানে আমি এটাকে এ বি দিলাম, এখানে স্টার চিহ্ন দেওয়া বন্ধ করে দিলাম, এখানে বন্ধ করে দিলাম, দরকার নাই, এটা সব বাদ, এখানে থাকো এখানে থাকো। ওকে, সো এইখান থেকে কি করছেন, আপনি দুইটা ভ্যালুকে পাঠাচ্ছেন, তাই না, এ এবং বি। এই যে দুইটা ভ্যালু আপনি পাঠাচ্ছেন, দুইটা ভ্যালুকে কোথায় রিসিভ করছেন, এক্স এবং ওয়াই তে। যদি আপনি এইভাবে মানে শুধুমাত্র এ দ্বারা কি মিন করে মনে আছে, আমরা কিন্তু বলছিলাম এই মানে কি শুধুমাত্র ভ্যালুটা, তাই না। যদি এইভাবে যদি ভ্যালু হিসাবে পাঠান তাহলে আমরা এটাকে বলি হচ্ছে পাস বাই ভ্যালু। মানে আমি দুইটা ভ্যালুকে শুধু পাঠাচ্ছি। এটাকে আমরা একটা ফটোকপি মেশিনের মতো চিন্তা করতে পারি, যে এটা আমার এ হচ্ছে দুইটা অ্যাকচুয়াল ভেরিয়েবল, বাট এই প্রোগ্রামের মধ্যে এই ফাংশনের মধ্যে যখন পাঠাচ্ছি তখন এখান থেকে যা যাচ্ছে এখানে যা রিসিভ হবে শুধুমাত্র তার একটা কপি রিসিভ হবে, অ্যাকচুয়াল ভেরিয়েবলটা রিসিভ হবে না। ওকে, এটা দেখতেছেন আমরা জাস্ট দুইটা অ্যাড্রেস প্রিন্ট করে যদি দেখি, এখানে printf x equal to % d \n, এখানে বললাম যে m% of x, then printf y equal to % d, এখানে হচ্ছে m% of y প্রিন্ট করলাম। ওকে, সেমটা যদি আমরা এখানে প্রিন্ট করে দেখি যে আমার এ বি, আর এখানে বললাম যে m% of a, আর এখানে বললাম m% of b। সো এটা যদি আমরা রান করি, এগুলো আমরা একটু কমেন্ট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখেন এ বির যে অ্যাড্রেস আছে, এর অ্যাড্রেস কত, লাস্ট হচ্ছে 92, বি এর অ্যাড্রেস কত, লাস্ট হচ্ছে 88, এক্স এর অ্যাড্রেস লাস্টে 48, আর ওয়াই এর অ্যাড্রেস হচ্ছে লাস্টে 56। অর্থাৎ এই চারটে অ্যাড্রেস আমাদের কোনোটার সাথে কোনোটার মিল নাই। ওকে, তার মানে এই যে এইখানে যে দুইটা ভেরিয়েবল আপনি তৈরি করছেন, এই দুইটা ভেরিয়েবল যে জায়গায় তৈরি হয়েছে, এই দুইটা ভেরিয়েবল সম্পূর্ণ আলাদা জায়গায় তৈরি হয়েছে, রাইট। যার কারণে আপনি যখন এইখানে এসে কোনো পরিবর্তন করতেছেন, যা লাইক এরকম যে আমার x = 20 করে দিচ্ছি আমি চেঞ্জ করে, বা আমি এরকম x++ করতেছি, এই পরিবর্তনটা এতে আর আসবে না, কারণ দুইটা সম্পূর্ণ আলাদা অ্যাড্রেস, আলাদা ভেরিয়েবল। সো যখন আমরা এইভাবে যখন কোনো একটা ভ্যালুকে পাঠাই, যে a and b আকারে পাঠাই, তখন এটাকে আমরা বলতেছি পাস বাই ভ্যালু, অথবা এটাকে আমরা বলতেছি শ্যালো কপি। মানে যে একটা ফটোকপি যাচ্ছে, এটা কোনো মানে ওই ফাংশনের ভ্যালুর সাথে মেইন ফাংশনের ভ্যালু কোনো পরিবর্তন থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। বুঝতে পারছেন? বাট যদি আমার কাছে কখনো মনে হয় যে না, আমার এই ফাংশনে যে পরিবর্তনটা আসবে, এই পরিবর্তনটা আমি মেইন ফাংশনেও চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, ওর অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাঠাইতে হবে, মানে অ্যাকচুয়াল কপিটা আমাকে পাঠাইতে হবে। কারণ আমাকে ফটোকপি দেওয়া হবে না, আমার পাস বাই ভ্যালু দ্বারা হবে না, যেহেতু আমার যে পরিবর্তনটা আসবে এটা যেমন মেইন জায়গাতে আসবে, আমার যে মেইন যে ভ্যালুটা ওখানেই যদি চাই, তা আমাকে কি করতে হবে, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাঠাইতে হবে। তখন আমাকে এখানে লিখতে হবে যে m% of a, m% of b। ওকে, এইটাকে আমরা বলতেছি পাস বাই রেফারেন্স। অর্থাৎ আমি কি করতেছি, যে ভ্যালু পাঠাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি রেফারেন্সটাই পাঠাচ্ছি, আমার অ্যাকচুয়াল কপিটা পাঠাচ্ছি। তো এখানে যদি আমি অ্যাড্রেস পাঠাচ্ছি বা অ্যাকচুয়াল কপি পাঠাচ্ছি, একটা রেফারেন্স পাঠাচ্ছি, তখন আমাকে যেহেতু পয়েন্টার আসতেছে, তখন এটাকে আমাকে পয়েন্টার হিসেবে রিসিভ করতে হবে জিনিসটাকে স্টার চিহ্ন দ্বারা, কারণ এটা যদি আমরা অ্যাড্রেস পাস করতেছি, তখন আমাকে এটাকে পয়েন্টার হিসেবে রিসিভ করতে হবে। সো এইখানে যদি এখন দেখেন যে এইখানে হচ্ছে m% b, আর এখানে শুধু x যদি প্রিন্ট করি, তাহলে দেখবো যে দুইটার অ্যাড্রেস আমার সেম দেখাইতেছে। এখন দেখেন এই যে এর যে অ্যাড্রেসটা ছিল, x এর অ্যাড্রেসও সেম, b এর যে অ্যাড্রেসটা ছিল, y এর অ্যাড্রেসও সেম। তার মানে তারা এখন সেম অ্যাড্রেসকে রেফার করতেছে। তার মানে আমি যদি কোনো কারণে x এ কিছু পরিবর্তন করি, তার মানে ওই পরিবর্তনটা কোথায় আসবে, b এর মধ্যে আসবে, কারণ এটা হচ্ছে b এর অ্যাড্রেসটা স্টোর করতেছে অ্যাকচুয়ালি। এই জিনিসটা কি বুঝছেন? ওকে, সো এটাকে বলতেছি আমি পাস বাই রেফারেন্স অথবা ডিপ কপি। ডিপ কপি মানে জাস্ট অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা আমার কাছে, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমার কাছে যাচ্ছে।
তো আমি যখন পরিবর্তনটা করব তো ওই পরিবর্তনটা অ্যাকচুয়ালি আমার কোথায় আসবে, মেইন যে ভেরিয়েবলটা আছে ওইখানেই পরিবর্তনটা হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে হবে, যে জিনিসটা বুঝি নাই আবার বলতে হবে। সবাই চুপচাপ, মেবি একটু উপর দিয়ে গেছে। 5 বাই রেফারেন্স করার পর যদি আমি ইয়ার মধ্যে মেইন ফাংশন মধ্যে চেঞ্জ করি তাহলে সেটা না সরি ইয়ার মধ্যে ভয়েড ফাংশনের মধ্যে চেঞ্জ করি তাহলে সেটা মেইন ফাংশনে চেঞ্জ হবে, তাহলে মানে ভ্যালুগুলি হ্যাঁ চেঞ্জ হবে, রাইট। কেন চেঞ্জ হবে? কারণ আপনি যখন পাস বাই রেফারেন্স করতেছেন মানে কি আপনি অ্যাকচুয়ালি মেইন কপিটা পাঠাচ্ছেন, তার অ্যাড্রেসটাই পাঠিয়ে দিচ্ছেন। তো এই ফাংশনে কি রিসিভ হচ্ছে অ্যাকচুয়ালি ওই ভেরিয়েবলের অ্যাকচুয়াল অ্যাড্রেসটা বা অ্যাকচুয়াল ভ্যালুটা আমি রিসিভ করতেছি। তার মানে আমি যদি এখানে কোনো কারণে কোনো পরিবর্তন করি তাহলে এই পরিবর্তন অ্যাকচুয়ালি কারণ মেইন কপিতেই পরিবর্তনটা হবে। তাহলে মেইন কপিতে পরিবর্তন হলে এটা আমার মেইন ফাংশনে পরিবর্তন হবে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো এটার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে লাইক আমার যদি দুইটা ভ্যালুকে সোয়াপ করার কথা বলে ফাংশনের মাধ্যমে, যে আমি ফাংশনে সোয়াপ করব কিন্তু সোয়াপিংটা এখানে হবে। এটা কিভাবে করতে পারি? তো সোয়াপিং তো পারেন নাকি, দুইটা ভ্যালু সোয়াপ পারেন না? জি টেম্পোরারি। এটা কিন্তু অনেক ওয়েতে করা যায়, যোগ বিয়োগ করা যায়, থার্ড ভেরিয়েবল নিয়ে করা যায়, অনেকগুলো ওয়েতে করা যায়। সো আমরা একটা ওয়ে দেখি ইজি যেটা আর কি। ফার্স্টে কি করব, টেম্পের মধ্যে এ রাখবো। ওকে, তাহলে টেম্পের মধ্যে এ রাখতেছি, তার মধ্যে এর মধ্যে কি রাখবো, বি রেখে দিচ্ছি। তাহলে বি এর ভ্যালুটা এতে চলে গেছে, জাস্ট খালি বি এর মধ্যে আমি টেম্পটাকে দিয়ে দিই। ওকে, এই শপিংটা তো পারেন সবাই নাকি? প্রিন্টএফ আচ্ছা, এটা পারেন না এমন কেউ আছেন যে আমি এটা বুঝি নাই? কেউ নাই? গুড, তো পারেন এটা। ওকে, সো এই সোয়াপ করার পরে আমার যদি এখানে আফটার সোয়াপ, সো এটা যদি দেখি, আচ্ছা এটা তো আমার নাই অ্যাকচুয়ালি এখন আর। সো এই যে দেখেন, তার মানে আমার সোয়াপ করার আগে ভ্যালু কি ছিল, এর মধ্যে ছিল হচ্ছে 10, বি এর মধ্যে ছিল হচ্ছে 12, আর সোয়াপ করার পরে কি হয়েছে, এর মধ্যে হয়ে গেছে 12, বি এর মধ্যে 10। ওকে, সো সোয়াপ যে অ্যাকচুয়ালি সেটা বুঝার ওয়ে কি, দুইটা কিন্তু আমি সেম ওয়েতেই প্রিন্ট করছি, সেম অর্ডারে প্রিন্ট করছি। সো অনেকেই কি করে যে আমার এরকম লিখে যে বিটারে এনে দেয় আর এটারে এখানে দেয়। সো দেন কি বলে যে এই যে আমার সোয়াপ হয়ে গেছে, এই যে আমার সোয়াপ হয়ে গেছে। ওকে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সোয়াপ হয় না, এটা জাস্ট আপনি ভেরিয়েবলের মানে ইয়া চেঞ্জ করে দিচ্ছেন, ঠিক আছে, সিরিয়ালটা আর কি, যে আগে বি এর প্রিন্ট পরে, এটা কিন্তু সোয়াপ হয় নাই। বি এর ভ্যালু কিন্তু আমার 12ই আছে তখনও। ওকে, সো এখানে সোয়াপটা হয়েছে। বাট আমাকে যদি এটা বলে যে তুমি ফাংশনের থ্রুতে সোয়াপ করো, রাইট, আমি জাস্ট সিম্পলি এই সেম কাজটা করতে পারি, যে আমার সোয়াপ নামে একটা ফাংশন তৈরি করলাম, এই বিটাকে পাঠাইলাম, দেন যেহেতু ও কিছু রিটার্ন করবে না, সোয়াপ করবে, সো আমি কি করতে পারি, একটা ভয়েড ফাংশন তৈরি করতে পারি, ইন্টিজার বি, এক্স নাম দিলাম, চেঞ্জ হলে ভালো হয় তাই না? ওকে, সো এখানে আমি সেম কাজটা করতে পারি। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু হবে কি ওয়াই, আর ওয়াই ইকুয়াল টু কি হবে ট্যাব। ওকে, বাট এই সবটা করার পর আপনি দেখবেন যে আমার অ্যাকচুয়ালি মেইন ফাংশনে এই পরিবর্তনটা হয় নাই। কেন হয় নাই? বাট আমি যদি এখানে প্রিন্ট করে দেখি যে প্রিন্টএফ পার্সেন্ট এখানে যদি এটা প্রিন্ট করি আমি, যে এক্স ওয়াই যদি প্রিন্ট করি, ওকে, ইনসার্ট বাটন কোথায়, তো এখানে যদি দেখি, এন্ড আমরা যদি ফার্স্টেও যদি দেখি যে আমরা কি রিসিভ করছি অ্যাকচুয়ালি, ওকে, সো এখানে যদি দেখি, তো ফাংশনের ভিতরে দেখবো যে আমরা ঠিকঠাক রিসিভ করতেছি। দেখেন বিফোর সব 10-12 ছিল, ফাংশনে কত আমি 10 আর 12 সেম রিসিভ করছি সিরিয়াল অনুযায়ী যা পাঠাইছি, সোয়াপ করার পরে কিন্তু আমার 12 এবং 10 হয়েছে, তার মানে ভ্যালুটা কিন্তু সোয়াপ হচ্ছে। কিন্তু মেইন ফাংশনে আবার প্রিন্ট করার পর দেখতেছি 10 আর 12 হয়ে গেছে, সোয়াপটা হয় নাই। কেন হয় নাই? তার রিজনটা হচ্ছে এইখানে যখন এ বিটা পাঠাচ্ছি তখন এটা হচ্ছে আমার 5 বাই কি হচ্ছে, ভ্যালু হচ্ছে নাকি রেফারেন্স হচ্ছে, ভ্যালু। তার মানে শুধুমাত্র সে ভ্যালুটা পাঠায়, একটা ফটোকপি পাঠাচ্ছে। তাহলে এই যে ফটোকপিটা পাঠাচ্ছে তার মানে পরিবর্তনটা শুধু এই ঘরের মধ্যেই হবে, আমি যা চেঞ্জ করব ফটোকপিতে হবে, আমার মেইন কপি
কিছুই চেঞ্জ হবে না, যার কারণে এখানে আমার সোয়াপটা এখানে হইছে কিন্তু এখানে সোয়াপটা হয় নাই। তো যদি এরকম কখনো ব্যাপারটা হয় যে ওকে আমার সোয়াপ করব বা কিছু পরিবর্তন করব মেইন ফাংশনে, যা করব ওইটা যদি আমার কিসে বলে মেইন ফাংশনে পাইতে চাই ফাংশন পরিবর্তন, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে পাস বাই রেফারেন্স করতে হবে, অর্থাৎ আমাকে অ্যাকচুয়াল কপিটা বানাইতে হবে। পাস বাই রেফারেন্স মানে কি, দুইটার অ্যাড্রেসটাকে পাঠায় দাও, তার রেফারেন্সটাকে পাঠাই দাও যে কোথায় রেফার করতেছে, রাইট? তাহলে আমি এখানে কি রিসিভ করব, স্টার এক্স রিসিভ করব আর হচ্ছে স্টার ওয়াই রিসিভ করব। স্টার এক্স স্টার ওয়াই কেন স্টার কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমি তো এখানে একটা রেফারেন্স পাঠাচ্ছি, মানে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি। তো অ্যাড্রেসটা কে রিসিভ করতে পারে, শুধুমাত্র একটা পয়েন্টার ভেরিয়েবল, রাইট? এই জন্য আমাকে কি করতে হয়েছে, এখানে একটা পয়েন্টার দুইটা ভেরিয়েবল তৈরি করতে হয়েছে। ওকে, সো আমরা যদি এখানে পরিবহন যদি এক্স ইকুয়াল টু কি এ এর অ্যাড্রেস আর ওয়াই ইকুয়াল টু বি এর অ্যাড্রেস, বাট আমি যদি ভ্যালুটা চাইলে কি করতে হবে, আমাকে স্টার চিহ্ন দ্বারা টি রেফারেন্স করতে হবে, রাইট? এখানে যদি সেম কাজ করি স্টার, সো সব যেহেতু করবো তাহলে ফার্স্টে এক্স এর ভ্যালুটা আমি টেম্পে রাখবো, স্টার এক্স এর মধ্যে দিয়ে দেবো স্টার ওয়াই এর ভ্যালুটা, স্টার ওয়াই এর মধ্যে কি দিয়ে দিব, টেম্পের ভ্যালুটা, রাইট? এটা দিলে দেখবো যে আমার এটা যদি কমেন্ট করে দিই তাহলে দেখবো যে এখন যে পরিবর্তনটা আসবে এটা অ্যাকচুয়ালি আমার এই ফাংশনে আসবে। এই যে সোয়াপ করছি ফাংশনে, বাট আমার মেইন ফাংশনে সোয়াপটা হয়ে গেছে। কেন? কারণ আমি রেফারেন্স পাঠাচ্ছিলাম, তো রেফারেন্স পাঠানোর কারণে আমার যদি ওর অ্যাড্রেসটা জানা ছিল, তার আমি যে পরিবর্তনটা করছি এই পুরোটা কোথায় হয়েছে, পরিবর্তনটা ওর অ্যাড্রেসের মধ্যে হয়েছে, রাইট? তো ওদের অ্যাড্রেসের মধ্যে যদি ভ্যালুগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার এইখানে যে চেঞ্জটা হয়েছে এটা আমার মেইন ফাংশনে হয়েছে, যার কারণে এখানে সোয়াপ করলেও এই সোয়াপটা কোথায় হয়েছে, অ্যাকচুয়ালি এবি ভেরিয়েবলের মধ্যে। বুঝতে পারছেন সোয়াপিংটা পয়েন্টারের মাধ্যমে? জি ভাইয়া। ওকে, সো নরমালি বেসিক্যালি আমাদের এইটুকু জানলেই হয় পয়েন্টারের মধ্যে। এর বাইরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে আমি জানতে চাই, বা আমার অন্য টপিক কিছু আছে এটার মধ্যে? নাই? পয়েন্টার দিয়ে কি অ্যারে দিয়ে কিছু করা যায়, হ্যাঁ অবশ্যই করা যায়, ক্যারেক্টার দিয়ে? হ্যাঁ হ্যাঁ করা যায়। ওকে, সো আচ্ছা ভালো কোয়েশ্চেন করছেন। তো আমরা যদি এটা দেখতে চাই যে আমরা অ্যারে দিয়ে কিভাবে করতে পারি, এই জিনিসটা আমার খুব মজার, ঠিক আছে? এটা আসলে খুবই মজার এখানে পড়তে গেলে। চলো আমরা একটু মানে দেখা ট্রাই করি, যদি কোয়েশ্চেন করছেন আমি একটু দেখা ট্রাই করি যে কেমনে করে। আচ্ছা, সো ইন্টিজার ধরেন আমি আচ্ছা একটা নরমাল অ্যারে নিলাম 4 সাইজের, হ্যাঁ জাস্ট ভেরিয়েবল সাইজ নিলাম না, ডন ফিক্স 4 সাইজের নিলাম। সো আমরা নরমালি কি করে এটা স্ক্যান করবো কেমন, যে ফর ইন্টিজার i ইকুয়াল টু 0 i লেস দেন 4 i প্লাস প্লাস, তাই না? লেস দেন 4 কেন, কারণ আমরা জানি এর ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে, এন্ড এটা যাবে কোন পর্যন্ত, লাস্ট ইন্ডেক্স কত 3 পর্যন্ত, সাইজ -1, এই জন্য লেস দেন 4। দেন স্ক্যান করলে কি করতে পারি, স্ক্যান এফ % d এম্পারসেন্ট অফ কি করতে পারি, এরে অফ i। ওকে, দেন চাইলে আমি অনেক কিছু করতে পারি এখানে, ধরুন আমি একটা সাম নামে ভেরিয়েবল নিলাম, সাম ইকুয়াল টু 0, দেন সাম প্লাস ইকুয়াল টু এরে অফ i। ওকে, দেন printf %d এক্সপ্রেশন সামটাকে প্রিন্ট করলাম। ওকে, সো এটাকে যদি রান করি 1 2 3 4 যে চারটা ভ্যালু দেয়, কারণ আমরা চারটা ভ্যালু নিতে পারবো, তাহলে সাম আসছে 10। ওকে, এটা নরমাল অ্যারে, বাট এটাকে অ্যাকচুয়ালি পয়েন্টারের মাধ্যমে ট্রিট করা যায়। ওকে, আর এটা খুবই মজার। আচ্ছা ব্যাপারটা আগে একটু বোঝার চেষ্টা করি, এরে কি ধরনের ডেটা স্টোর করে, এটা কি জানেন? এরে কি সিকোয়েন্সিয়াল আকারে ডাটা রাখে নাকি নন সিকোয়েন্সিয়াল? সিকোয়েন্সিয়াল। নন সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল না, এরে কিন্তু আমার সিকোয়েন্সিয়াল, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ এরে যে স্টোরটা করবে, এর ডাটা স্ট্রাকচার জিনিসটা বুঝবেন সব থেকে ভালোভাবে। এরে অ্যাকচুয়ালি যে কাজটা করে, ওরে যখন আপনি বলেন আচ্ছা এটা কি টাইপের এরে নিছি আমি, ইন্টিজার টাইপের, রাইট? এখানে কয়টা ডেটা রাখতে পারবে সে, টোটাল 4টা ডেটা রাখতে পারবে। তার মানে একটা ইন্টিজার যদি 4 বাইট নেয়, তাহলে 4টা ডেটা রাখার জন্য সে কি করবে, 4 × 4 ইকুয়াল টু 16 বাইট একটা জায়গা নেওয়ার চেষ্টা করবে। আমার এই কথাটা কি বুঝছেন কি বলছি, যে আমার একটা ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে, রাইট? আমার ইন্টিজার একটা অ্যারে নিচ্ছে, তাহলে অ্যারেটা এটা কত সাইজের, 4 সাইজের। তাহলে একটা ইন্টিজার যদি আমার 4 সাইজের মেমরি নেয়, 4 বাইট নেয়, তাহলে 4টা মেমরি কত নিবে, 4টা জায়গা কত নিবে, টোটাল 4 4 16 বাইট নিবে। তো সিকোয়েন্সিয়াল হলে কি হয়, ও একদম পরপর এইভাবে তৈরি করে। ধরেন আমার এটার অ্যাড্রেস শুরু হচ্ছে 1000, ওকে, এটার তার মানে 1000 থেকে এটা হচ্ছে শুরুর অ্যাড্রেসটা রাখে, স্টার্টিং পয়েন্ট আসে জানার থাকে ওর কাছে। এখান থেকে 1001 1002 1003, তার মানে এই যে 4টা গড়
এইটা এই মেমোরিতে থাকবে। ওকে, তাহলে পরের মেমোরি কত হবে 1004, এটা হবে কত 1008, এটা কত হবে 1000 কত হবে 12। তার মানে এই মেমোরিগুলো পরপর সিকোয়েন্সিয়াল হবে, কারণ এরে যেটা একটা সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার, মানে ও ডেটাগুলোকে পরপর স্টোর করে মেমোরিতে পরপর থাকে। বুঝতে পারছেন? তো এইটাকে কাজে লাগাচ্ছে পয়েন্টারটা অনেক বেশি ইউজ করা যায়। কিভাবে ইউজ করা যায় চলো দেখি। ওকে, সো যদি আমার কাছে মনে হয় যে এরেটাকে আমি একটা পয়েন্টারের মধ্যে স্টোর করবো, তাহলে ইন্টিজার টাইপের এরে, তার মানে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার নিলাম, পয়েন্টার ইকুয়াল টু m% এরে বলবো বা এরে অফ 0। ওকে, যেহেতু ও সিকোয়েন্সিয়াল, তার মানে আপনি যদি ওর প্রথম অ্যাড্রেসটা জানেন তাহলে বাকি অ্যাড্রেসগুলোকে আপনি বের করতে পারবেন না, রাইট? কারণ আপনি জানেন যে একটা মেমোরি যদি 4 বাইট জায়গা দখল করে এবং আপনি যদি প্রথম অ্যাড্রেসটা জানেন, তার মানে আপনি সবগুলো অ্যাড্রেসে যাইতে পারতেছেন আস্তে আস্তে করে। ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ ভাই। আপনার কাছে ধরেন আমি বলে দিলাম একজনের রুল হচ্ছে 1, এরপরে বাকি যাদের রুল আছে 4 ঘর পরে পরে আছে, তাহলে 1-এর পর আপনি কত নাম্বার 5 নাম্বার ঘরে যাবেন, 9 নাম্বার ঘরে যাবেন, 13 নাম্বার ঘরে যাবেন, রাইট? কারণ যেহেতু আমি বলছি 4 ঘর পরে পরে, তাহলে 1 2 3 4 এটা হচ্ছে একটা ঘর, তারপরে যে 5 নাম্বার ঘরে একজন থাকবে, তাহলে 5 6 7 8 এই একটা ঘরে এইটা হচ্ছে একটা ঘর, তারপর 9 নাম্বার ঘরে একজন থাকবে। তার মানে আপনি যদি এরে যেহেতু সিকোয়েন্সিয়াল, আপনি যদি প্রথম অ্যাড্রেসটা জানেন, তার মানে বাকি অ্যাড্রেসগুলোকে আপনি নিজেই বের করতে পারতেছেন একটা একটা করে, রাইট? সো এই জন্য কি করছে, আমি কি করছি পয়েন্টারের মধ্যে কি রাখছি m% অফ এর 0-র যে অ্যাড্রেসটা, 0-র যে অ্যাড্রেসটা ওইটা শুধুমাত্র আমি স্টোর করছি। তো এইটা যদি আমি স্টোর করি তাহলে বাকি সবগুলো অ্যাড্রেসে কি করতে পারবো, আমি বাইর করতে পারবো। ওকে, সো এইখানে যদি আমি ডিরেক্টলি এখন 4টা ভ্যালু দিয়ে দেই, এরকম 3 4 and printf %d স্টার, শুধু অ্যারে বললাম, শুধু অ্যারে বললে কি আসবে, বা ধরেন শুধু পিটিআর বললাম, শুধু পিটিআর বললে কি আসবে, রান করে দেখি। অ্যাড্রেস এর 0-র যে অ্যাড্রেস আছে ওইটা আসছে, রাইট? আর যদি আমি স্টার পিটিআর বলি তাহলে কত আসবে 1 আসবে, কারণ আমি এর 0-র অ্যাড্রেসটা স্টোর করছি, তার মানে এর 0-র যে অ্যাড্রেসটা আছে তার যে ভ্যালু ওই অ্যাড্রেসে ভ্যালুটা দিবে। তাহলে প্রথম 0-তে কত আছে 1 আছে, 1 দিছি। আমি যেখানে যদি 10 স্টোর করতাম তাহলে এটাকে যদি আমি রান করি তাহলে 10 আসবে। ওকে, সো এখন বাকি অ্যাড্রেসগুলো তাহলে আমি কিভাবে পাবো? ওকে, আচ্ছা, সো এখানে যদি একটা জিনিস বলি, ধর বললাম পিটিআর প্লাস প্লাস, এখানে ধরেন অ্যাড্রেস আছে কত আমার, আচ্ছা এটাকে আমি একটু কমেন্ট করে নিই তারপর জিজ্ঞাসা করি। আমি জাস্ট পিটিআর, আচ্ছা এখানে অ্যাড্রেস কত আছে, অ্যাড্রেস আছে 64টাকে নিলাম আমি এখান থেকে, অ্যাড্রেস আছে লাস্টের টুকু নিচ্ছি। ওকে, এখন আমি বললাম পিটিআর প্লাস প্লাস, এই পিটিআর প্লাস প্লাস করলে এখানে অ্যাড্রেসের ভ্যালু কত হবে, কত বাড়বে? এটা কি আমার 10 বেড়ে কি নাকি আমার এই 64 বেড়ে 65 হয়ে যাবে? 4 করে করো। না না 64 বেড়ে 65 হবে। 65 হবে জি ভাই। শিওর? বাকিরা? আচ্ছা, সো এখানে জিনিসটা খুবই মজার, সেটা হচ্ছে পিটিআর কি, পিটিআর কিন্তু আমার অ্যাড্রেসটা, তাই না? যদি আমি স্টার পিটিআর বলতাম তাহলে কিন্তু ভ্যালুটা আসতো, বাট আমি শুধু পিটিআর বলছি, তাহলে পিটিআর কি মিন করতেছে, পিটিআর মিন করতেছে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস কত 64। বাট আমি যখন পিটিআর প্লাস প্লাস করি, পয়েন্টার যখন প্লাস প্লাস করি, ও কি করে ওই অ্যাড্রেসের সমান যে টাইপের পয়েন্টার ওই টাইপের স্টেপও পার হয়ে যায়। নরমালি মনে হইতে পারে যে প্লাস প্লাস কি হয়, প্লাস প্লাস অ্যাকচুয়ালি কি মিন করে যে ওকে আমার 64 করে 65 হবে, 65 করে 66 হবে, বাট যখন আমি পয়েন্টারকে প্লাস প্লাস করি তাহলে পয়েন্টারটা কি হয়ে যাবে, 64 যে ছিল এটা 64 না হয়ে কি হয়ে যাবে, ডিরেক্টলি 68 হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী ঘরে ঠিক একদম ও পিটিআর যেটা করতেছে, যেমন 65 থেকে 4টা ঘর দখল করে রাখছে, 65 66 67 এই 4টা রাখতেছে সে, মানে 68 পর্যন্ত। এর পরে যেটা আছে এই সেই ঘরে একদম চলে যাবে। বুঝতে পারছেন কি বলছি? তার মানে এখন যদি আমি এটাকে দেখি, যদি আমার এখানে এটাকে যদি একবার উপরে প্রিন্ট করি তাহলে দেখবেন এই প্লাস প্লাস করার পরে ও 64টাকে ডিরেক্টলি জাম্প করে কততে চলে আসছে, 68তে চলে আসছে। বুঝতে পারছেন? অর্থাৎ পয়েন্টার যখন প্লাস করেন তাহলে ও হচ্ছে তার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস সমান সে জাম্প করে। যদি আমরা এটা ডাবল হইতো, যেন এরকম আছে, যেটা আমরা একটা ডাবল এর পয়েন্টার, এটা আমি ডাবল দিলাম, সো এটা যদি রান করে দেখি তাহলে দেখবেন ও টোটাল হচ্ছে 8 গড় জাম্প করছে।
কেন? কারণ একটা ডাবল টাইপের ভেরিয়েবল 8 বাইট জায়গা দখল করে। তো আমি যখন পিটিআর প্লাস প্লাস করছি, তার মানে 48 থেকে 8 ঘর জাম্প করে টোটাল কোথায় চলে গেছে? 56তে চলে গেছে। বুঝছেন ব্যাপারটা? সো পয়েন্টার যখন অ্যাড্রেস যখন প্লাস প্লাস করবে, ও যে টাইপের পয়েন্টার ওই টাইপের ঘর জাম্প করবে। বুঝতে পারছেন? ইন্টিজার হলে 4 বাইট, ফ্লোট হলে 4 বাইট, ডাবল হলে 8 বাইট, ক্যারেক্টার হলে 1 বাইট। ক্লিয়ার সবাই? ওকে, সো এইটার সুবিধাটা কি? এটা করলে হচ্ছে নাকি আমাকে, এটা ধরুন আমি ইন্টিজারে আবার বেক করলাম, এখন ধরুন আমি এখানে একটা স্টার চিহ্ন দিলাম। এইবার বলেন তো তাহলে আমার এখানে ভ্যালু কত আসবে? দুই 2 আসবে। 2 আসবে। 2 কেন আসবে? ইয়াটা অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে দুইয়ের যে অ্যাড্রেসটা আছে অ্যারো 1 এর সেখানে গেছে। রাইট, তার রিজনটা হচ্ছে আমার এরে কি বলছিলাম, সিকোয়েন্সিয়াল। তার মানে প্রথমটা অ্যাড্রেস যদি 64 হয়, যেহেতু শুরুটা হয়েছে 64 থেকে, তার মানে পরেরটা হবে কত? 68, তারপরেরটা কত হবে? 72, তারপরটা হবে 76, রাইট? কারণ এরে যেহেতু সিকোয়েন্সিয়ালি স্টোর করতেছে, তার মানে আমার প্রথমটার অ্যাড্রেস আছে কত? 64, তার মানে পরেরটার অ্যাড্রেস অবশ্যই কততে আছে? 68-তে, পরেরটা আছে 72-এ, পরেরটা আছে 76-এ। সো এটা চাইলে আমরা দেখতেও পারি প্রিন্ট করে, যে এরকম আমরা চারটাকে যদি প্রিন্ট করে দেখি বলি 1 মিনিটে, তাইলে বুঝতে পারবো যে মেমোরিগুলো কি হয়, সিকোয়েন্সিয়াল হয়। যে m% array of 0, তারপর 1 2 and 3। তো এটাকে যদি আমি এখন প্রিন্ট করে দেখি, সরি এটা না, রান এন্ড বিল্ড করতে হবে। কি ভুল করছি? আচ্ছা, প্রিন্টে বানানটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি। কিটা এখানে হবে। ওকে, সো এখন রান করলে দেখবেন যে এগুলো সিকোয়েন্সিয়াল মেমোরি দিচ্ছে আমাকে। এই যে 64 68 72 তারপর 76, দেখছেন? তার মানে এই মেমোরি গুলো কিন্তু সিকোয়েন্সিয়াল। তো সিকোয়েন্সিয়াল হওয়ার কি হচ্ছে যে আমার এখানে তো 64 স্টোর করছি, তারপর পিটিআর প্লাস প্লাস করছি। আর পয়েন্টার প্লাস প্লাস করা মানে কি? ও তার ওই যে টাইপের ভেরিয়েবল ওই টাইপের ওইটুকু মেমোরি সে জাম্প করবে। তার 64-তে 68 গেছে, আর 68-তে কে আছে? 68-তে আছে 2। আমি যখন স্টার পিটিআর বলছি, তার মানে একটু ইনডাইরেক্টলি কাকে রেফারেন্স করতেছে? আবার এই ইন্ডেক্সটাকে রেফারেন্স করতেছে। তার তখন আমাকে কি দিচ্ছে? ভ্যালু কত দিচ্ছে? ভ্যালু দিচ্ছে হচ্ছে 2। ওকে, সো এটাকে যদি আমি এরকম করা হয় যে পিটিআর ইকুয়াল টু পিটিআর প্লাস 1, এটা কিন্তু সেম মিন করবে। যে ও কি করবে দেখবেন, এখন একটা ঘর আগায় যাবে, একটা ঘর আগে কি করবে? যে 2 দিচ্ছে। তো আমি চাইলে এটা কি করতে, যদি 2 মানে যদি আমি এখন 2 যোগ করি, তার কত হবে? 2 যোগ করলে 64 থেকে 63 হবে না। এখন সে 2 ঘর জাম্প করবে। প্লাস প্লাস করলে যদি 1 ঘর জাম্প করবে, প্লাস 1 করলে যদি 1 ঘর জাম্প করে, তার মানে পয়েন্টারের সাথে 2 যোগ করছে, মানে দুইবার মেমোরি অ্যাড্রেস যোগ করবে। একবার 4 পরে আবার 4, 64 সাথে যোগ করে 68 হবে, 68 সাথে যোগ করে কত হবে? 72 হবে। তো 72 মানে কার? এইটা। তো স্টার পিটিআর মানে কি? 72-এ কত আছে? 3 আছে। এবার যদি রান করি, তাহলে দেখবেন যে 3 আছে আমার কাছে। ওকে, বুঝতে পারছেন? সো এইভাবে আমার এরের যে পয়েন্টার আছে, এরের যে মেমোরি আছে, সেটা পয়েন্টার থ্রুতে এইভাবে একটা সিকোয়েন্সিয়াল হওয়ার কারণে আমি ইজিলি এইভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখানে একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে ইনিশিয়াল যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আমার তো আগে ইনিশিয়াল অ্যাড্রেসটা জানতে হবে কোথা থেকে শুরু হয়েছে, ওই জন্য আমি এরে অফ 0 বলতেছিলাম। এটা সবসময় এরে অফ 0 না বলে আপনি যদি শুধু m% এরে বলেন, তাও এটা আমাকে ওই ইনিশিয়াল অ্যাড্রেসটাই দিবে। বুঝতে পারছেন? এটা মানে যদি আমরা দেখি, রান করে দেখা ট্রাই করি, তাহলে দেখবেন সেম ভাবে কাজ করতেছে এটা। বুঝতে পারছেন? এটা যদি আমি কেটে দেই, তাহলে দেখবেন স্টার পিটিআর বললাম যেহেতু যোগ করতে, তাহলে ইনিশিয়ালটা দেওয়ার কথা, তাহলে আমাকে 10 প্রিন্ট করবে, যে 10। তার মানে এর এটাকে কি করতে হবে? আবার যে m% of 0 এই কথাটা আমাকে না বলতে হয়, না বললেও চলে। ওকে, তো আরো ব্যাপার হচ্ছে এটাকে আপনার m% না বললেও চলে। ওকে, এটাও যদি বলি, তাও দেখবেন সেম ওয়েতে 10 আমাকে দিচ্ছে, 10 দিচ্ছে। ওকে, তো এটা রিজন কি? রিজন হচ্ছে এরে অলরেডি রেফারেন্স টাইপ, মানে এরে অলওয়েজই রেফারেন্স টাইপ। মানে এটাকে আলাদা করে রেফারেন্স বানানো যে কথা, না বানানো সেম কথা। জিনিসটা কি বুঝছেন? কনফিউজ হয়ে গেছেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, এর মতো কি স্ট্রিংও সেম? হ্যাঁ, এর মতো স্ট্রিংও সেম, মানে এর মতো স্ট্রিংও সেম।
কারণ মানে আমার সি প্রোগ্রামিং যে স্ট্রিং পড়ি অত অ্যাকচুয়ালি স্ট্রিং না, ওটা তো ক্যারেক্টার অ্যারে, তাই না? আপনার স্ট্রিং যে অ্যাকচুয়ালি পড়ি এটা কি ক্যারেক্টার অ্যারে না? মানে আমরা কি এটাকে এইভাবে স্টোর করি না যে ক্যারেক্টার, তারপর ধরে নাম দিলাম নেম, তারপর থার্ড ব্র্যাকেটের সাইজ দিচ্ছি। সো এটাকে দেখতে কি অ্যাকচুয়ালি কি এটার মতো মনে হচ্ছে না? ওটা কিন্তু ক্যারেক্টার অ্যারে। সো ওইটা ক্যারেক্টার অ্যারে হওয়ার কারণে এটার আচরণটা কিন্তু অ্যারের মতোই হয়, মানে এটার মতোই আচরণটা এটা। জি জি বুঝতে পারছেন? সো এটা জাস্ট জানার জন্য আর কি, যে আপনি চাইলে যদি m% অফ এরে অফ 0 দেন, এটা কোনো ভুল নাই, মানে জিনিসটা ভুল না। বাট মজার হচ্ছে আপনি এটা 0 না দিলেও চলে, ইভেন আপনি m% না দিলেও চলে, বিকজ এরে অলরেডি রেফারেন্স টাইপ। সো এরে যদি অলরেডি রেফারেন্স টাইপ হয়ে থাকে, যার কারণে আমার এটা m% না দিলেও চলে, ওর মধ্যে অলওয়েজ অ্যাড্রেসটাই থাকে। আপনি যদি ডিরেক্টলি যদি প্রিন্ট করতে যান লাইক এরকম স্টার এরে, যদি এটা যদি প্রিন্ট করেন যে স্টার এরে, তাহলে দেখবেন আমাকে 10 প্রিন্ট করতেছে। এই যে 10 দিবে হ্যালোটা, এই যে 10। রিজন কি? কারণ এরে অলরেডি রেফারেন্স টাইপ। তো রেফারেন্স হওয়ার কারণে এর মধ্যে কত আছে? প্রথম অ্যাড্রেসটা আছে, 0 অ্যাড্রেসটা আছে। তো 0 অ্যাড্রেসটা আপনি স্টার চিহ্ন দিচ্ছেন, তার মানে এটা অলরেডি 10 শো করবে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, সো এইটাকে যদি আমরা এখন স্ক্যান করতে যাই, তাহলে আমরা কি করতে পারবো? এটাকে আমরা এইভাবে স্ক্যান করতে পারি, যে int এরে অফ ধরুন 4 বললাম, ফর int ইকুয়াল টু ptr দ্বারা করি, আগে আমরা ptr দ্বারা করা ট্রাই করি। int ptr ইকুয়াল টু m% এরে অফ 0, আমরা আমাদের রেগুলার মানে ট্রেডিশনাল ওয়েতে ফলো করি। তো ফর স্টার চিহ্ন দিতে হবে, যেটা আমি অ্যাড্রেস স্টোর করছি, ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন কত 4, i প্লাস প্লাস। আমরা স্ক্যান করব কিভাবে? যে printf scanf, আমাকে 30 সেকেন্ড টাইম দেন প্লিজ। ওকে, সো এটা আমি স্ক্যান করব কিভাবে? scanf, তারপর %d, তারপর কি করি? m% এরে অফ i। ওকে, অর্থাৎ এরে অফ i এর মান ফার্স্টে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, এভাবে স্ক্যান করব। আমরা কিভাবে প্রিন্ট করি এটাকে? জাস্ট আমরা এখান থেকে printf, এটাকে আমরা জাস্ট কিভাবে প্রিন্ট করে দিতে পারি, রাইট? স্পেস দিয়ে দিলাম বা নিউ লাইন। সো এটা যদি রান করি তাহলে 1 2 3 4 চারটা দিলাম, দেখেন যে চারটা প্রিন্ট হচ্ছে। বাট এটাকে যদি আমি এখন পয়েন্টার থ্রুতে স্ক্যান করতে যাই, তাহলে m% অফ i কি হচ্ছে এখানে? অ্যাকচুয়ালি হয়টা কি? ফার্স্টে i এর মান কি হয়? 0 হয়। তাহলে 0 যদি হয়, তার মানে এখানে কোন অ্যাড্রেসটা যায়? 0 অ্যাড্রেসটা, রাইট? তারপর i এর মান কত হবে? 1 হবে। 1 হওয়ার কারণে এখানে কি হয়ে যাবে? 1 নাম্বার অ্যাড্রেসে স্ক্যান করবে। তারপর i এর মান 2 হবে, 2 এর অ্যাড্রেসে স্ক্যান করবে। 3 হবে, 3 এর অ্যাড্রেসে স্ক্যান করবে, রাইট? সো এইটাকে যদি পয়েন্টারের থ্রুতে করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে ফার্স্টে ptr বলতে হবে, কারণ ptr মানে হচ্ছে কি আমার ইনিশিয়াল অ্যাড্রেসটা যেটা আমার কাছে আছে তার সাথে কি করতে হবে? কিন্তু আমার তো ইনিশিয়াল অ্যাড্রেসটা বারবার স্ক্যান করবে না। i এর মান যখন 1 তখন কি 1 এ স্ক্যান করবে, 2 হলে 2 এ স্ক্যান করবে, 3 হলে 3 এ স্ক্যান করবে। বাট আমি যদি ptr বলি, তাহলে ptr কোন অ্যাড্রেসটা? ইনিশিয়াল অ্যাড্রেসটা, শুরুর অ্যাড্রেসটা। সবগুলো স্ক্যান তো শুরুর অ্যাড্রেসই হবে, তাই না? এটাকে আমি তাহলে চেঞ্জ করব কিভাবে? তার মানে আমাকে কি করতে হবে? একটু আগে আমরা কি করছিলাম? অ্যাড্রেসটাকে বারবার কি করতেছিলাম? চেঞ্জ করতেছিলাম। কিভাবে? সাম করার মাধ্যমে। মনে আছে যে আমরা এই ptr এর সাথে 1 যোগ করি তাহলে সামনের ঘরে যাচ্ছে, 2 যোগ করলে তার সামনের ঘরে যাচ্ছে। সেম কাজটা আমরা এখানে করব, ptr প্লাস i দিয়ে দিব। ওকে, ঠিক তেমনি ভাবে প্রিন্ট করার সময় আমরা জাস্ট কি করব? ptr প্লাস i তো দিব, কিন্তু যেহেতু আমি অ্যাড্রেস প্রিন্ট করব না, তার আগে কি করব? একটা স্টার চিহ্ন দিব। ওকে, সো এটা রান করলে দেখব 1 2 3 4 সেম ওয়েতে কাজ করতেছে। তো এটা কাজ করতেছে কেমনে? সেম আগের মতো। যদি ইনিশিয়ালি অ্যাড্রেসটা ধরে নিলাম 64, ওকে, এটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইনিশিয়াল মানে শুরুর অ্যাড্রেস। ওকে, তো এখানে কি হচ্ছে? ফার্স্ট আমি লুপটা চালাচ্ছি, তার মান কত? এর মান হচ্ছে 0। তার মানে এখানে কি হচ্ছে? ptr মানে ptr মানে 64 প্লাস হচ্ছে 0। তাহলে 64 এর সাথে 0 যোগ করলে কি হবে? আমার অ্যাড্রেসটা 64 থাকবে। তার মানে প্রথম স্ক্যানটা হবে কোথায়? ওই 64 নাম্বার যে অ্যাড্রেসটা আছে ওইখানে। তারপর কি হচ্ছে? তারপর আবার ptr প্লাস i। তো এখানে ptr কত? ptr তো সেমই আছে, অর্থ কোনো পরিবর্তন হয় নাই, ওইটা 64 আছে। না, i এর মান কত হয়ে গেছে? i এর মান হইছে 1। তো 64 প্লাস 1 মানে কত? কত হবে? 65 হবে নাকি? না, এটা হয়ে যাবে 68 যোগ করছি আমি। তার মানে 68 হইলে কোন ঘরে স্ক্যান করবে? ওই 68 নাম্বার ঘরটাতে। ঠিক সেম ভাবে i এর মান একটু পরে হয়ে যাবে 2। তো 2 হলে কি হবে? 64 প্লাস 2 মানে কত? 4 দোকানে 8, মানে 64 মানে হচ্ছে কত? 72, রাইট? এরপরে কি হবে? i এর মান কত হবে? 3। তার মানে ptr প্লাস i এর মান কত হবে? 3।
তার মানে 64 প্লাস 3 ইকুয়াল টু কত হবে? 76। 76 কেন হবে? কারণ 3 যোগ করা মানে এটা 3 বার ওই ঘরটা জাম্প করবে। কোন ঘরটা? ইন্টিজারের যে সাইজটা। তাহলে 64 থেকে 68, 68 থেকে 72, 72 থেকে 76, রাইট? এই চেঞ্জটা হবে। সো তার মানে স্ক্যানটা এখানে হবে। তার মানে স্ক্যানটা ঠিক ওইভাবেই হচ্ছে, অ্যাড্রেসই হচ্ছে, কিন্তু কিভাবে? এবার হচ্ছে যোগ করে করে, অ্যাড্রেস যোগ করে করে। ঠিক সেম ভাবে যখন আমি প্রিন্ট করতে আসছি পিটিআর প্লাস আই, তো পিটিআর আই এর মান কত? 0। তার মানে 64 প্লাস 0 ইকুয়াল টু কত হবে? 64 হবে। কেন 64? কারণ 0 তার কোনো অ্যাড্রেস এক্সট্রা যোগ করতেছে না, তার আগাইতে হচ্ছে 64। কিন্তু আমার কি দরকার? ভ্যালুটা দরকার। তো আমরা কিভাবে যে ভ্যালু পাই? আমরা বলছিলাম যে আমার যদি একটা অ্যাড্রেস জানা থাকে, তো এই অ্যাড্রেসের ভ্যালু পাওয়ার জন্য আমাকে কি করতে হয়? ওটাকে ডিরেফারেন্স করতে হয়, যার জন্য আমি কি করছি? তার আগে একটা স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। ওকে, দেন কি হচ্ছে? আই এর মান হবে 1, পিটিআর এর মানের পর আই এর মান 1 হলে 1 যোগ হবে। তা 64 প্লাস 1 মানে কত? 68। তাহলে 68 নাম্বার যে অ্যাড্রেস আছে ওইখানে কোন ভ্যালুটা আছে ওইটা কিভাবে পাবো? ওটা পাবো হচ্ছে এই যে স্টার চিহ্ন দ্বারা। দেন আই এর মান কত হবে? 2 হবে, আই এর মান 3 হবে। ব্যাস, আমার স্ক্যানটা দাও। ওকে, এইভাবে স্ক্যানও হয়ে যাবে, প্রিন্টও হয়ে যাবে। ওকে, সো এটাকে সহজ করার জন্য আপনি কি করতে পারেন? সিম্পলি এখানে এটা দিয়ে হবে। জাস্ট বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, বলেন এখন এর আছে কিনা। ভাই এটা মানে কি বোঝায় যে একটা মেসেজ দিছে কোথায়? মিটে, গুগল মিটে? আচ্ছা, আমি জাস্ট 1 মিনিট আমি দেখতেছি। ওকে, এটা এখানে যাবে। আচ্ছা, এলইউ যেটা আছে এটা হচ্ছে বললাম না যে আমার যে অ্যাড্রেসটা আছে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাকে বলি যে আমার ইন্টিজার এক্স আছে, আমার একটা পিটিআর এর মধ্যে কি করলাম? স্টার পিটিআর ইকুয়াল টু বললাম যে m% অফ x, রাইট? তো তার মানে x এর অ্যাড্রেসটা কোথায় আছে? আমার পিটিআর এর মধ্যে আছে, রাইট? তো printf %d ব্যাকস্ল্যাশ n, আমি কি বলছি? পিটিআরটাকে প্রিন্ট করতেছি। তার মানে এটার মানে কি হচ্ছে? যে পিটিআর এর মধ্যে যে আমার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আমার এখন প্রিন্ট করবে। ওকে, এই যে এটা প্রিন্ট করছে। বাট এইটা অ্যাড্রেসটা প্রিন্ট করার একটা ওয়ে না, এটাকে আরো অনেকগুলো ওয়েতে প্রিন্ট করা যায়। আপনি যদি মনে হয় যে আমি এটাকে ধরেন আমি হেক্সাডেসিমেলে প্রিন্ট করব বা অক্টালে প্রিন্ট করব, তাহলে আপনি এটাকে ও দিতে পারেন। ও যদি সাইনটা দেন তো ওই অ্যাড্রেসটা কি করবে? অক্টালে দেখাবে। আপনি যেটা বলেন হেক্সাডেসিমেলে শো করবেন, তো এক্স দিয়ে দিলে কি হবে? এটাকে এই যে এটা কি করতেছে? ওই অ্যাড্রেসটাকে, সেম অ্যাড্রেসটা হেক্সাডেসিমেলে শো করতেছে। আপনার যদি মনে হয় যে এফটাকে আমি বড় হাতের রাখবো, তার মানে এটা যদি বড় হাতের এক্স দিয়ে দেই, তাহলে দেখবো ওই সেম অ্যাড্রেসটাকে আমার সে হেক্সাডেসিমেলে দেখাচ্ছে, বড় হাতের অক্ষরে এখন, রাইট? সো আপনি যে কোডটা দিয়েছেন এখানে, এটা যদি বলি যে এখানে যে এলইউটা আছে এইটাও একটা ফরম্যাট স্পেসিফায়ার, ওকে, আনসাইনের জন্য। ওকে, সো এইটাকে আপনি চাইলে কি করতে পারেন? এটা যে আমি রান করে দেখাই যে এইটা আপনাকে কত প্রিন্ট করবে? 16 প্রিন্ট করবে। 16 কেমনে বলতেছে? আমি বলতে 16। আচ্ছা, এটাকে আপনি ইন্টিজারে দিল সেম ভাবে 16ই প্রিন্ট করবে এটাকে, যদি পার্সেন্ট এলইউ না দেন। এই যে 16ই দেখাচ্ছে। এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ার, রাইট? তো আপনার যদি মনে হয় যে ভাই আমি অ্যাড্রেসটাকে এইভাবে প্রিন্ট করবো, আমি অ্যাড্রেসটাকে একদম অনেক ভাঙ্গা চূড়া প্রিন্ট করতে চাই, তাহলে এখানে কি করতে পারেন? আপনি %p দেন, পিটিআর এইভাবে দেন, তাহলে দেখবেন ওই অ্যাড্রেসটাকে সে একটু ঘুরায় গাড়ায় ভাঙ্গা চূড়া প্রিন্ট করে। দেখেন, ওকে, সেম, জাস্ট ফরম্যাটিং, মানে কিভাবে সে ফরম্যাট করতে যাচ্ছে। আচ্ছা, এখন আসে আউটপুটটা 16 কেন দিচ্ছে? আচ্ছা, ওইটা বুঝার আগে কি করতে হবে? সাইজ অফটা আমার বুঝতে হবে। ইন্টিজার এক্স আছে, আমি যদি এখানে প্রিন্ট করি যে printf %d ব্যাকস্ল্যাশ n, আমি এটা বললাম যে সাইজ অফ কি বললাম? এক্স। তাহলে এটা কি দিবে? সাইজ অফ অ্যাকচুয়ালি কি করে? আচ্ছা, সাইজ অফ কিন্তু একটা ফাংশন না, এটা কিন্তু একটা অপারেটর। ওর কাজ হচ্ছে ওর ভিতরে আপনি যে জিনিসটাকে দিবেন এটার সাইজ কতটুকু মেমোরি নিবে ও এটা আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ওর কাজ। যে কোনো একটা ভেরিয়েবল দেন, আপনার যা ইচ্ছা দেন, যদি ভ্যালিড কিছু হয় ওইটা কতটুকু মেমোরি নিবে ও ওইটাকে ক্যালকুলেট করে আপনাকে দিবে। তো আমি ইন্টিজার এক্স বলছি, তার মানে এক্স কি? এক্স একটা ইন্টিজার। তো ইন্টিজার কতটুকু জায়গা নেয়? 4 বাইট জায়গা নেয়। তার মানে আমি যদি এটাকে রান করি ও আমাকে 4 বাইট দেখাবে উত্তর। ওকে, আমার যদি জাস্ট এইটুকুকে চেঞ্জ করে যদি আমি ডাবল বইলা দিই, তাহলে ও দেখাবে এটা 8 বাইট নেবে। কারণ এক্স হচ্ছে একটা ডাবল টাইপের ভেরিয়েবল, তাই 8 বাইট। আমার এরকম না যে ভেরিয়েবলে দিতে হবে, আমার যদি ডিরেক্টলি মন চায় আমি এখানে ক্যারেক্টার দিয়ে দিব বা ক্যারেক্টার কথাটা লিখে দিব, তাহলে সে কি করবে? এইটারই সে বলবে যে 1 বাইট নেবে, রাইট? সো এখন আপনার কোড যেটা ছিল যে এখানে আমাকে বলতেছে যে আমার এরকম একটা ছিল যে মাই নাম্বারস, দেন আমাকে সাইজ অফ নাম্বারস কত এটা প্রিন্ট করতে বলছে।
তো এখানে একটা এরে কি টাইপের এরে, ইন্টিজার টাইপের এরে। এইখানে অ্যাকচুয়ালি কয়টা ভ্যালু আছে বা অ্যাকচুয়ালি কয়টা ভেরিয়েবল আছে? এখানে টোটাল 4টা ভেরিয়েবল আছে। কিভাবে 4টা ভেরিয়েবল আছে? আপনার কাছে মনে হতে পারে যে এটা একটা ভেরিয়েবল, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে টোটাল 4টা ভেরিয়েবল আছে। এরকম মাই নাম্বারস অফ 0 আছে, তারপর মাই নাম্বারস অফ 1 আছে, মাই নাম্বারস অফ 2 আছে, তারপর মাই নাম্বারস অফ 3 আছে। এই 4টা ভেরিয়েবল কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে। আমরা জাস্ট এতগুলো ভেরিয়েবল লিখতে পারবো না, থেকে শর্টকাটে কিন্তু অ্যারে লিখি। তার মানে যেহেতু আমার মাই নাম্বারস অফ এর এখানে 4টা ভেরিয়েবল আছে, 4টাই কি টাইপের? ইন্টিজার টাইপের। সো একটা ইন্টিজার কতটুকু জায়গা নেই? 4 বাইট জায়গা নেই। তো 4টা ইন্টিজার কতটুকু নিবে? 16 বাইট নিবে। বুঝছি ভাই, সাইজ অফ আমাকে এখানে দেখাচ্ছে এখন বুঝছি। 16 বাইট। আর এলইউ যেটা দিছে, এলইউ হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার। এটা আপনি দেখতে পারেন, এবং অনেক ফরম্যাট স্পেসিফায়ার আছে। এন্ড অনেস্টলি আমার সবগুলো জানা নাই, যেগুলো আমরা রেগুলার ইউজ করি ওইগুলো আমাদের জানা আছে। পি, এক্স, ও, ডি, এলএলডি, ওই টাইপের আর কি। ঠিক আছে? সো এই হচ্ছে সাইজটা আর কি। সো এরেটাকে যদি ফাংশনে পাস করতে চাই তাহলে কিভাবে পাস করব এটা চিন্তা করি। দেখ আমি একটা এরে নিলাম, আপনার ওই এরেটাকে নিলাম 1 2 3 4। ওকে, সো ধরেন আমি একটা ফান নামে ফাংশন বা এরেটাকে পাস করছি। এখানে জাস্ট ভয়েড বললাম, ভয়েড ফান ইন্টিজার এরে। ওকে, এখন এখানে হচ্ছে একটু ঝামেলা আছে। এরেটা যখন পাস হবে এটাকে আপনাকে দুইটা ওয়েতে রিসিভ করতে হইতে হবে। একটা হচ্ছে এরকম ব্রেকেট স্টার চিহ্ন দ্বারা, ওই তো আপনার খালি রিসিভ করতে হবে, এখানে আপনি কোনো সাইজ দিতে পারবেন না। কেন যদি বলে তাহলে এটা হচ্ছে ওয়ে, আপনাকে এইভাবে রিসিভ করতে হবে, কারণ অ্যাড্রেস যেহেতু পাস হয় আপনি এটাকে ডিরাই করতে পারতেছেন না। আরেকটা ওয়ে হচ্ছে আপনি অলরেডি জানেন যে এরে যখন পাস হয় এরে অলরেডি একটা অ্যাড্রেস, এটা কিন্তু আগেই বলছে যে এরে কিন্তু অলরেডি একটা অ্যাড্রেস, আপনি চাইলে ডিরেক্টলি এটারে স্টার চিহ্ন দ্বারাও রিসিভ করতে পারবেন। এটা একটা ওয়ে। আরেকটা যে জিনিসটা আপনাকে লাগবে বা ফাংশনে পাস করার, সেটা হচ্ছে ওর সাইজটা আপনার লাগবে। আপনি যখন এখান থেকে পাঠাবেন অবশ্যই মনে করে আপনাকে চার্জের সাইজ এর এটা আপনাকে পাঠাইতে হবে। কেন পাঠাইতে হবে? কারণ এখান থেকে যদি আপনি পাঠান ও তো অ্যাড্রেস হিসাবে যায়, তো ওর কাছে কি আছে? শুধুমাত্র প্রথম অ্যাড্রেসটা বা জিরো ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা ওইটা ওর কাছে আছে, বাকিরাও জানে না এর সাইজ কত বা কেমনি, ওইটা ওই জায়গায় গেলে যাওয়ার পর হারায় যায়। যার জন্য আমরা কি করতে, অবশ্যই আপনাকে সাইজটাকে পাঠাইতে হবে। বুঝতে পারছেন? সো পাস করার নিয়ম এইটাই, আর কোনো কিছু না। যদি আপনার মনে হয় ভাই আমার পয়েন্টার নিয়ে সমস্যা হয়, আপনি এরকম ভাবেও রিসিভ করতে পারেন। করার পরে জাস্ট কি করতে পারেন, এই জাস্ট বাকি ফান স্টাফ যা করতে চান, যে প্রিন্টএফ, ধর আমি লুপ চালালাম ফর i ইকুয়াল টু 0, i লেস দেন কত সাইজ, সাইজ যেটা পাঠাইছি আমি i প্লাস প্লাস, এন্ড প্রিন্টএফ %d ব্যাকস্ল্যাশ m এর ভাই এটা পাঠাইলাম। ওকে, কি ভুল করছে? আছে 3 ছিল একটা। ওকে, প্রিন্ট করতেছে। ওকে, সেম ভাবে আপনি যে মনে হয় যে ভাই এটা আমি এইভাবে রিসিভ করব না, আমি স্টার চিহ্ন দ্বারা রিসিভ করব, ইটস ওকে। এটা রিসিভ করলো দেখবেন আমি যেটাকে এ করি, এই যে দেখেন সেম ভাবে প্রিন্ট করতেছে। কারণ দেখেন একটা জিনিসটা আবার বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে m% পাঠাই নাই, আমি কিন্তু এখানে m% দেই নাই, কারণ আগেই বলছিলাম এরে কিন্তু অলরেডি একটা অ্যাড্রেস, ও একটা রেফারেন্স টাইপ, রাইট? আচ্ছা, সো এই যে এটা মজার ব্যাপার হচ্ছে কি, এরে যেহেতু অলরেডি রেফারেন্স টাইপ, আপনারা যদি কোনো কারণে কিছু পরিবর্তন করেন, এখানে যে array of i ইকুয়াল টু array of i প্লাস 1, এই পরিবর্তনটা কিন্তু আমার এইখানেও হবে, যেহেতু ও অলরেডি রেফারেন্স টাইপ। আর আমরা অলরেডি একটু আগে দেখছি যে রেফারেন্স হলে কি হয়, যে আমরা এইখানে যা পরিবর্তন করবো এটা মেইন ফাংশন আমার সেম পরিবর্তনটা হবে। এটা আমার স্ট্রিং এর ক্ষেত্রেও ঘটে, অ্যারের ক্ষেত্রেও ঘটে। বুঝতে পারছেন? বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমার এইগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে বা আমি কোনো কোয়েশ্চেন সলভ করতে চাই, তাহলে আপনি চ্যাট বক্সে দিতে পারেন বা আমাকে বলতে পারেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, সো কোয়েশ্চেন সলভিং এর সময় আপনারা তো মানে এক্সাম আছে, ফাইনাল এক্সাম, তো ফাইনাল এক্সামের সময় কোয়েশ্চেন যখন সলভ করবেন আপনারা কোয়েশ্চেনের মধ্যে পয়েন্টের অনেক কোয়েশ্চেন পাবেন। কারো যদি কনফিউজ থাকে যে আমি এটা পারতেছি না বা বুঝতেছি না, আপনারা চাইলে গ্রুপে কিন্তু এটা ছবি দিতে পারেন। ঠিক আছে? যদি এখন মনে হয় যে আপনি বুঝতেছেন বাট পরবর্তী ওইটা বুঝতেছেন না, তাহলে ওইখানে যদি ছবি দেন তাহলে আমি এক্সপ্লেন করে দিব। ক্লিয়ার? আচ্ছা ভাই, পয়েন্টারটা এই পর্যন্তই থাকুক, আমরা পয়েন্টার নিয়ে না গাই, কারণ এটা নিয়ে আসলে মানে অনেক কিছু বলার মতো আছে, আরো অনেক কিছু আছে এটার। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার নিয়ে কারো আইডিয়া আছে? স্ট্রাকচার কেমনে কাজ করে? কারো আইডিয়া নেই? আচ্ছা, স্ট্রাকচার কিন্তু আপনাদের আমার এই এক্সামে কিন্তু স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু আমার লাগবে।
ওকে, এটা আমাকে পড়তেই হবে। আচ্ছা, তো স্ট্রাকচারের ব্যাপারটা কি এটা যদি এক্সপ্লেন করি, ধরেন আমার কাছে আমরা এরে কেন ইউজ করি, ধরেন আমার 50টা স্টুডেন্ট আছে, আমি তাহলে মার্ক রাখবো। তো ইন্টিজার মার্ক 1, মার্ক 2, মার্ক 3, মার্ক 4, রাইট? এইভাবে যদি 50টা ভেরিয়েবল তৈরি করি, এটা একটু হার্ড হয়ে যায় না আমার জন্য, রাইট? এটা আমার জন্য একটু হার্ড হয়ে যাচ্ছে যে 50টা। তখন আমার একটা কনসেপ্ট আসছে, ওকে আমি কি করতে পারি, মার্ক নামে একটা এরে তৈরি করে ফেলতে পারি 50 জনের নামে। তার সুবিধাটা কি, আমি যদি এখন এখান থেকে মার্ক 0 কে কল করি, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি মিন করবে, প্রথম রোল মিন করবে। তারপর হচ্ছে মার্ক যদি 2 তৈরি করি বা 1 তৈরি করি, এটা আমার 1 নাম্বার মানুষটাকে মিন করবে, রাইট? তো আমার জন্য কি হচ্ছে, এতগুলো ভেরিয়েবল তৈরি না করে জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে কাজ হয়ে যাচ্ছে, রাইট? বাট এখন ধরুন আপনি পুরো ডিটেলস রাখবেন, তাহলে আমার কি দরকার, ইন্টিজার নেম দরকার 50 জনের, ইন্টিজার আইডি দরকার 50 জনের, বা এটা ক্যারেক্টার নেম আর কি, নেম দরকার, রাইট? তারপর হচ্ছে ধরেন আপনার ইন্টিজার কি রাখবেন, আর কি আছে, ধরেন ক্যারেক্টার সেকশন রাখবেন, কত জনের সেকশন রাখবেন, ধরেন 50 জনের। তারপর হচ্ছে মানে ব্লা ব্লা ব্লা, আপনার যতগুলো ডিটেলস রাখতে চান। তার মানে এখন একটু ঝামেলা, এখানে আবার একটা ঝামেলা বাড়তেছে যে আপনার 50 জন স্টুডেন্ট, বাট আপনার এতগুলো এরে তৈরি করতে হইতেছে, প্রত্যেকটা ডিটেলস জন্য একটা এরে তৈরি করে দিতেছে। বাট জিনিসটাকে আরেকটু ইজি করা যায় না, যে আমি যদি কোনো একটা ওয়েতে সবগুলাকে একটা জায়গায় এরকম ধরেন বাইন্ডিং করে ফেলতে পারতাম, একটা বড় আকার বাইন্ডিং করে ফেললাম, দেন পুরাটাকে একটা নাম দিয়ে দিলাম স্টুডেন্ট। তো ব্যাপারটাকে আরেকটু ইজি হয়ে গেল না আপনার জন্য? ব্যাপারটা বুঝছেন যে আমার প্রোগ্রামার বা প্রোগ্রামিং এর কাজই হচ্ছে আপনাকে একটা জিনিসকে ইজি থেকে ইজি করে দেওয়া। এই যে চ্যাট জিপিটি এইগুলা কেন বানাইছে, যে আপনি এখন কোনো কিছু গুগল থেকে, এখন দেখবেন গুগল কম ইউজ করা হয়, কিছু হলে জিপিটি রাক্স করলে সে খুব দ্রুত অনেক সুন্দর করে গুছায় বের করে দিচ্ছে, মানে ইজি করে দিচ্ছে। সো আমার যখন অনেকগুলো ভেরিয়েবল রাখতো তখন আমি এরে বানাচ্ছি, বাট আমার যখন দেখা যাচ্ছে একটা ডিটেল স্টোর করতে, একটা স্টুডেন্টের তার 6টা-7টা ডেটা থাকতে পারে, নেম, আইডি, সেকশন, ইমেল নাম্বার, ফোন নাম্বার, বাট সবগুলোর জন্য যদি এরে তৈরি করি, তার মানে অনেকগুলো এরে হয়ে যাইতেছে। বাট জিনিসটা যদি এরকম হলে কেমন হয়, আমি একটা বক্স বানায় ফেললাম, একটা র্যাপার তৈরি করে ফেললাম, যেটা নাম দিয়ে দিলাম স্টুডেন্ট, তার মানে এর মধ্যে স্টুডেন্টের সব ডিটেলস আছে। জিনিসটা কি ভালো হয় না? ওকে, সো স্ট্রাকচার আমাকে এই কাজটাই করে দিচ্ছে। স্ট্রাকচার কি করতেছে, যে আমাকে একটা স্ট্রাকচার হচ্ছে আমার একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা একসাথে মাল্টিপল ডেটাকে নিয়ে কাজ করতে পারতেছে, ইজিলি কাজ করতে পারতেছে। ওকে, সো কিরকম হচ্ছে, যে আমার একজন যদি স্টুডেন্টের কথা চিন্তা করি, যে ক্যারেক্টার নেম আছে তার একটা, ধরেন আমি বললাম 10 সাইজের, তারপর ইন্টিজার মার্ক আছে একটা, ওকে, তারপর ক্যারেক্টার নামে একটা ধরুন সেকশন আছে সিম্পল, তারপর আর কি থাকতে পারে, ইন্টিজার একটা আইডি আছে, ওকে, ইন্টিজারে নিলাম আইডিটাকে, এই কয়টা আপাতত রাখলাম। তাহলে আমাকে কি করতে হবে, যে এটা যদি স্ক্যান করি, তাহলে আমাকে স্ক্যানএফ %s নেম স্ক্যান করতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে আমি চাইলে এম্পারসেন্টটা দিতেও পারি, নাও দিতে পারি। কেন না দিতে পারি, একটা রিজন হচ্ছে এটা একটা অলরেডি একটা কি রেফারেন্স বলছে অলরেডি, রাইট, পয়েন্টারে। আরেকটা জিনিস বলতে পারি যে এটাকে আমার না দিলেও চলে স্ট্রিং এর ক্ষেত্রে। দেন স্ক্যানএফ কি করতে পারি, %d %mark, তারপর সেম ভাবে আর কি বাকিগুলো আমি লিখতে পারি, যে এখানে হচ্ছে আমার আইডি, এখানে হচ্ছে %da থাকবে, সেকশনের জন্য কি করতে পারি, সিএস দিতে পারি, একটা স্পেস দিয়ে রাখি ঝামেলা এড়ানোর জন্য। ওকে, সেম, রাইট? এটা যদি আমার 2টা স্টুডেন্টের জন্য হয়, তাহলে কি করব, এটাকে আবার লিখবো এইভাবে 1 1 1 1 এরকম লিখবো। 3টার জন্য হলে এটা এইভাবে লিখবো, আর এটার নাম দিলাম 2 2 2, এইভাবে লিখবো না, আমি আর এটাকে এইভাবে লিখবো না। তো এই সবগুলোকে আমি চাইলে একটা স্ট্রাকচারের মধ্যে বাইন্ডিং করে ফেলতে পারি। হ্যাঁ, ওকে, সো এটা কি করতেছে, অনেকগুলো আইটেমকে একসাথে রাখে। এটা লেখার নিয়মটা কি, তো এটা লেখার যে নিয়মটা, এটা আমরা একটু বাইরে দেখতে হবে। স্ট্রাকচারটাকে তৈরি করতে হবে আমাকে মেইন ফাংশনের বাহিরে, কোথায়, এইখানে। স্ট্রাকচার লেখার যে নিয়মটা, যে একটা স্ট্রাকচার তৈরি করবো, আমি ফার্স্টের নাম দিব হচ্ছে স্ট্রাক্ট। ওই স্ট্রাকচারটাকে একটু ছোট করে আমি বলবো স্ট্রাক্ট। তারপর এখানে একটা স্ট্রাকচারের নাম দিব, নামটা কি দিতে, ধর আমি নামটা যে টাইপের হইতে পারে, স্টুডেন্ট যা ইচ্ছা দিতে পারে, আমি স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট। ওকে, তারপর দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। অবশ্যই মনে রাখবেন এটার পরে কিন্তু আমার একটা সেমিকোলন হয়, এটার পরে, এটা মাথায় রাখবেন। আপনার এক্সামে কি ইরর ফাইন্ডিং আসে না, ইরর ফাইন্ডিং এ দেখবেন এখানে একটা সেমিকোলন মিসিং থাকতে পারে, এটা অনেকেই ভুল করে, রাইট? যে এটার পরে একটা সেমিকোলন হয়, এটা ওদের মানে অনেকেরই মাথায় থাকে না, মানে আমারও থাকে না, এটা অটোমেটিক দিয়ে দিছে দেখে মনে পড়ছে এরকম একটা ব্যাপার, রাইট? আচ্ছা,
তারপরে এই যে ভিতরে যে জায়গাটা আছে এইখানে চাইলে ওই যে ডেটা টাইপগুলো ওই ডেটাগুলো যে দরকার আমি এখানে কি করতে পারবো, আমি চাইলে এখানে বাইন্ডিং করতে পারবো আমার কি কি ডেটা দরকার, আমি কি কি ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে, ধরুন আপনি একটা স্টুডেন্ট হিসেবে আমি এখানে CHAR নেম, তারপর ইন্টিজার আইডি দিলাম, ক্যারেক্টার সেকশন দিলাম, আর হচ্ছে দিতে পারি আবার একটা মার্ক দিলাম, কোন একটা সাবজেক্টের মার্ক দিলাম যে মার্ক নিয়ে কাজ করতে চাই। ওকে, রাইট। সো এই হচ্ছে আমার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তাহলে এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে যে এই সেম ডেটাটা নিয়ে আমাকে এখন বারবার কাজ করতে হবে না, আমি এটাকে একবার ইউজ করতে পারবো। কিভাবে? আমি যে বা ইন্টিজার এর একটা ভেরিয়েবল তৈরি করতে পারতাম, আমি চাইলে এখন স্ট্রাকচারের একটা ভেরিয়েবল তৈরি করতে পারবো। মানে আগে ছিল ইন্টিজার এ, এটা আমি কিভাবে তৈরি করব? ইন্টিজার এ লিখতাম, এখন তো এটা তো আমার ইন্টিজার এ না, এটা কি টাইপের? স্ট্রাকচার টাইপের, তাই না? তো আমাকে লিখতে হবে স্ট্রাক্ট স্টুডেন্ট, ওকে, স্ট্রাক্ট স্টুডেন্ট এ, রাইট? তার মানে কি টাইপের ভেরিয়েবল তৈরি হয়ে গেছে? একটা স্ট্রাকচার টাইপের। আমি যদি এখানে লিখি যে স্ট্রাক্ট স্টুডেন্ট বি, তাহলে কি কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল হবে, লাইক সিমিলার টু ইন্টিজার, ইন্টিজার এ বি। তারপরে ঠিক আছে স্ট্রাক্ট স্টুডেন্ট এ বি মানে কি স্ট্রাকচার টাইপের এ এবং বি দুইটা আমার ইন্টিজার তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? স্ট্রাকচার টাইপের তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা ভাই এটা একটু আবার বুঝান ভাই, আচ্ছা কোনটা? যে এই লাইনটা? ইন্টিজার স্ট্রাকচার এটা। এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এইটা হচ্ছে আমার স্ট্রাকচার। তো একটা বললাম কি এটা একটা ভেরিয়েবল, কি টাইপের? ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ দিয়ে ভেরিয়েবল তৈরি করছি আমি একটা আমার কাজে লাগানোর জন্য। আমি কি করছি যে মাল্টিপল ডেটাগুলোকে আমি একসাথে মার্জ করে দিছি, একটা গ্রুপে নিয়ে আসছি, রাইট? সাকিব ভাইয়া, সাকিব ভাই একটু মিউট করা ভালো হইতো। আচ্ছা ভাই, আমি নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, সো ইন্টিজার যেভাবে একটা ভেরিয়েবল তৈরি করি, আমার ডাটা টাইপ কি? ডাটা টাইপ ইন্টিজার, ইন্টিজার এ তৈরি করছি। সেম ভাবে যদি আমি স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করতে, আমাকে কি বলতে হবে? স্ট্রাক্ট স্টুডেন্ট, কারণ আমি একটা স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের ডাটা তৈরি করতে, আমি একটা স্টুডেন্ট টাইপের ফাইল তৈরি করতে যাচ্ছি। তাহলে স্ট্রাক্ট স্টুডেন্ট এ নাম দিব, ভেরিয়েবল এ অথবা এসটি নাম দিলাম, রাইট? আমার যদি মনে হয় যে ইন্টিজার বি এইটা একটা ভেরিয়েবল তৈরি করতে চাই, তাহলে আমি এখানে নাম দিব কি? স্ট্রাক্ট স্টুডেন্ট এসটি 2 নাম দিলাম। তার মানে কি হইতেছে? আমার স্ট্রাকচার টাইপের এই টাইপের দুইটা ভেরিয়েবল, একটা এসটি একটা এসটি2, রাইট? তো এখানে সুবিধাটা কি হচ্ছে? এখন আমাকে যদি আমি স্ক্যান করতে যাই, তাহলে আমি কি করতে পারবো? যে প্রিন্টএফ ধরেন স্ক্যানএফ পার্সেন্ট এস দেয়া কি করতে পারবো? আমি এসটি দিলে কি হবে? আমি যদি এসটি দিই তাহলে কি হবে? না, কারণ এসটি তো কোনো আমার ডাটা টাইপ না, বা এসটি তো কোনো অ্যাকচুয়ালি ভেরিয়েবল না। এটা তো জাস্ট একটা আমি বলতে পারি কি র্যাপার। এটা কি করতেছে? আমার অনেকগুলো ডাটাকে বা অনেকগুলো ভেরিয়েবলকে র‍্যাপ করে রাখছে। বাট অ্যাকচুয়ালি ডেটা রাখবে কারা? ডেটা রাখবে হচ্ছে নেম, রাখবে হচ্ছে আইডি, মানে এই হচ্ছে চাইল্ড বা মেম্বাররা ডেটা রাখবে। বাট আপনি জাস্ট নরমালি বলেন স্টুডেন্ট কি ডেটা রাখবে? রাখবে না। রাখবে হচ্ছে তার নেম নামে যে ভেরিয়েবল, তার আইডি নামে যে ভেরিয়েবলটা। মানে আমি যদি এইটাকে অ্যাক্সেস করতে যাই বা স্ট্রাকচারের কোন ভেরিয়েবলকে, এর হচ্ছে স্ট্রাকচারের ভেরিয়েবল বা স্ট্রাকচারের মেম্বার, এদেরকে যদি আমি অ্যাক্সেস করতে যাই, তো আমাকে কি করতে? এই ভেরিয়েবলের পরে একটা ডট সাইন দিতে হবে, এসটি ডট। এবার যদি আমি নেম বলি, তাহলে দেখবেন আমার এখানে নাম হয়েছে। যদি এখানে আরেকটা বলি এসটি2 ডট নেম দেই, তাহলে দুইটা নাম হয়ে গেছে। তো প্রিন্টএফ এন্ড করতেছি, তো আমার নিউ লাইনটা হবে না। প্রিন্টএফ পার্সেন্ট এস ব্যাকস্ল্যাশ এন, স্ট্রাকচারের কারণে কি ফরম্যাট স্পেসিফায়ার এস? না, স্ট্রাকচারের কারণে না। আমি কাকে অ্যাক্সেস করতেছি? নেমকে অ্যাক্সেস করতেছি। সো নেম কি টাইপের? নেম কি ক্যারেক্টার টাইপের না? স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ বুঝছি। স্ট্রিং টাইপের। তো স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এম্পারসেন্টটা না দিলেও চলে, ওই জন্য দেওয়া হয় নাই। যদি এরকম হইতো যে আমি আইডিটাকে স্ক্যান করব, ধর মার্কটা নিব, তাহলে কি করব? st.mark বলবো, তারপর st2.mark বলবো। বাট st কি টাইপের? মার্কটা কি টাইপের? ভাইয়া যখন আপনি নেমের হ্যাঁ। প্যারেন্থেসিস দিবেন না, কারণ আপনি তো স্ট্রিং রেডি করতেছেন। ও আচ্ছা, হ্যাঁ সরি, ওটা ভুল হয়েছে, উপরে নেম দিয়েছিলাম, আমি দুঃখিত। এটা ধন্যবাদ। এটা কিন্তু আমার একটা সাইজ দিতে হবে, যেটা আমি নেম নিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এই মার্ক কি? মার্ক ইন্টিজার টাইপের না? তখন আমাকে কি করতে হবে? অবশ্যই এখানে এম্পারসেন্ট দিতে হবে, এখানে এম্পারসেন্ট দিতে হবে, এখানে পার্সেন্ট ডি, এখানে পার্সেন্ট ডি বলতে পারি। মার্ক 1, আমি st ডট কি বলবো? মার্ক
তারপর কি হবে যদি আমি বলি যে মার্ক 2 মানে 2 নম্বরের মার্ক কত জাস্ট st2.mark যদি বলে দেই তাহলে আমি এটা রান করলে দেখবো কি ভুল করছি আমি আচ্ছা সেমিকোলন মিসিং ওকে সো ফার্স্টে যদি মার্ক দিই আমি 10 আর হচ্ছে ধরেন 20 তাহলে দেখবেন এই যে মার্ক 1 আসতেছে 10 মার্ক 2 আসতেছে 20 তাহলে এখন সুবিধাটা কি হয়েছে দেখেন যে আপনার কিন্তু এখনো এই ভেরিয়েবলগুলোকে বারবার লিখতে হবে না আপনি জাস্ট এই যে একটা ভেরিয়েবল তৈরি করে সবগুলোকে ওখান থেকে ইউজ করতে পারতেছেন স্ক্যান করে ছোট পরিসরে দেখলে যে এটা মনে হইতে পারে ভাই এটা তো আসলে ওই 8 বার লেখার মতো হবে যে আমি মার্ক একবার নেম একবার তাহলে আমি এখানে কি বললাম যে %st.name রাইট তারপর এখানে বললাম আইডি এখানে বললাম মার্ক তারপর ধরেন এখানে বললাম হচ্ছে সেকশন এটা তারপর %c রাইট এই সেম কাজটা যদি আমি অ্যাকচুয়ালি মার্ক 2 এর জন্য করি তাহলে এটাকে কিন্তু আমাকে 4 বার লিখতে হবে তাই না স্ক্যান করার জন্য এটা 4 বার লিখতে হবে এগুলো হবে 2 2 এখানে 2 ওকে রাইট বাট এইটার আসলে এখানে দেখলে আমার কাছে ছোট মনে হলো বাট এটা একটা অনেকগুলো ইউজ কেস আছে মানে এটাকে আমি চাইলে মানে একসাথে মার্চ করার কারণে এটা অনেক জায়গায় ইজিলি ইউজ করতে পারবো কিভাবে ইউজ করতে পারবো আচ্ছা এইটুকু কি বুঝছেন স্ক্যান করা প্রিন্ট করাটা বুঝছেন যে আমি কিভাবে স্ক্যান করতে পারি আচ্ছা একটা যদি ফুল স্ক্যান দেখাই তাহলে এটা দেখতে হবে এরকম যে আমার st2 এই যে স্ক্যান করলাম নেম আইডি মার্ক সেকশন সো এটা চাইলে আমি করতে পারি নেম তারপর হচ্ছে আইডি তারপর সেকশন নিয়ে যাই মার্ক এখানে আমি ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলাম নেম তারপর হচ্ছে কি আইডি তারপর হচ্ছে সেকশন এখানে অবশ্যই হবে %s নেমের জন্য এখানে হবে %c আর এখানে হচ্ছে মার্ক ওকে ঠিক আছে না এটা হবে st রাইট আমি st নিয়ে কাজ করতেছি সো তাহলে এটা দেখবো যে তার নেম বললাম আমার নামই দিলাম আইডি 1/24 সেকশন হচ্ছে c মার্ক হচ্ছে যে পিপিএস এ ধরেন 20 পাইছি মেনে নেন মিডিয়াম কি ওকে এই যে দেখেন আমার নাম আইডি সেকশন এবং মার্ক কিন্তু চলে আসছে ওকে সুবিধাটা কি এই যে দেখেন এটাকে আমাকে বারবার এই ভেরিয়েবলগুলো তৈরি করতে হবে না ওকে আচ্ছা সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারের কনসেপ্ট যে আমরা স্ট্রাকচার এখন ইউজ করি আমরা স্ট্রাকচারে এইভাবে অনেকগুলো ভেরিয়েবল তৈরি করতে পারবো তৈরি করে কাজে লাগাইতে পারবো অনেক সময় দেখা যায় ধরেন এটা এইগুলো অনেক ইউজ কেস আছে একটা ইউজ কেস চিন্তা করেন যে এরকম থাকে অনেক সময় মানে আমার কাছে যদি এরকম থাকে যে একটা কোঅর্ডিনেট আছে ঠিক আছে কোঅর্ডিনেটের এক্স এবং ওয়াই কিন্তু একটা পয়েন্ট মিন করে তাই না এটা কিন্তু আমার একটা পয়েন্ট তা আমি যদি চাই এটাকে একটা পয়েন্ট হিসেবে রাখার জন্য তখন আমি চাইলে কিন্তু এটাকে এরকম ভাবে প্রকাশ করতে পারি যে স্ট্রাক পয়েন্ট ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই ওকে তো নরমালি একটা একটা করে রাখার থেকে এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে কাজের জন্য ইন ফিউচার যখন যদি কম্পিটিটিভ করেন বা কোনো কাজ করেন তখন দেখবেন যে এই ব্যাপারটা আপনাকে অনেক বেশি হেল্প করে ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে আমাদের নরমাল স্ট্রাকচারের কনসেপ্ট স্ট্রাকচারটাকে আমরা নরমালি এইভাবে স্ক্যান করি দেন আমরা প্রিন্ট করতে পারি সো এরপর যদি এখানে একটা জিনিস দেখা যায় অনেক জায়গায় দেখবেন এরকম আছে যে এইটার পরে কমার মাঝখানে যদি আপনি এ বি এরকম কিছু লিখে দেন তাহলে ওইটা হচ্ছে ওই স্ট্রাকচারের ভেরিয়েবল হয়ে যায় ওকে সো এটাও জানি না রাখেন আমি তো এখানে বললাম এসটি তার মানে এটা এসটি নামে একটা ভেরিয়েবল হয়ে গেছে আমরা যদি একটু ব্যাকে যাই ওকে সো তাহলে এইখানে আমার তৈরি যদি নাও করি আমি জাস্ট যদি এইখানে যদি আমি এসটি বলি ঠিক আছে তাও দেখবেন এটা আমার কাজ করতেছে এই যে এখান থেকে দেখবেন কাজ করতেছে এই যে রান করতেছে নেম তারপর হচ্ছে কি ছিল আইডি এটাই সেকশন এটা আর মার্ক কত কিছু একটা দেখছেন কাজ করতে তার মানে আপনার যদি মনে হয় আপনি আরেকটা যদি ভেরিয়েবল তৈরি করতে চান কমা দিয়ে যদি আপনি বলে st2 তাহলে দেখবেন এটা এখানে কাজ করতেছে ওকে ডান ওকে সো এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট আর কি যেগুলো কিভাবে কাজ করে ঠিক আছে ওকে সো এখানে একটা পেইন আছে সেই পেইনটা কি ধরেন আমরা তো এইভাবে নরমালি ভেরিয়েবল তৈরি করি না এটা বাদ কারণ আমরা আমরা এইখানেই তৈরি করি যে স্ট্রাক স্টুডেন্ট এখানে তৈরি করি ওইখানে আসলে করি না করলেও খুব একটা কাজে লাগে না ওইভাবে আর ওইখানে তৈরি করি না আর জানা রাখার জন্য বললাম যে ওইটা জানেন যে ওইখানে তৈরি করা যায় সো এখানে একটা প্রবলেম হচ্ছে কি যে দেখেন স্ট্রাক স্টুডেন্ট এই কথাটাকে আমরা বারবার লিখতে সেটা অনেক বড় না রাইট সো এই বড় ডাটা চাইলে কি আমরা টাইপ ডেভ করে নামকরণ করতে পারি নিজের মতো করে নামকরণ করতে পারি এটাকে ওকে মানে এই জিনিসটা আসলে অনেক বড় হয়ে যেত তো আমি চাইলে এটাকে নামকরণ করে ছোট একটা নাম দিতে পারি রাইট
আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন অনেক বড় যদি নাম থাকে, ফ্রেন্ডরা হয়তো ছোট করে অন্য কিছু নামে ডাকে, এরকম ব্যাপার আর কি। কারণ আমাকে এই যে ট্রাক স্টুডেন্ট কথাটা বারবার যদি লিখতে হয়, আমার এরকম যদি আবার লিখতে হয়, আমার জন্য সময় সাপেক্ষ। সো এটাকে যদি আমি নামকরণ করা হয়, তো নামকরণ নিয়ম হচ্ছে টাইপ ডেফ নামে একটা জিনিস আছে, টাইপ ডেফ, এটাকে আমরা বলি। বলার পর আমরা কাকে টাইপ ডেফ করতে চাচ্ছি, কোন জিনিসটাকে, এটা আমরা বলি। ধরেন আমি বলতে চাচ্ছি যে স্ট্রাক স্টুডেন্ট, এই জিনিসটাকে নামকরণ করতে চাচ্ছি। কি নামকরণ করব? যে কোনো কিছু। ধরেন কি নামকরণ করতে পারি? ধরেন ছোট আকার স্টুডেন্ট দিয়ে দিলাম। তার মানে স্ট্রাক স্টুডেন্ট পুরোটারে নামকরণ করে আমি সংক্ষেপে আমি স্টু বলে দিচ্ছি। তার মানে এখন কি করতে হবে? পুরোটার পরিবর্তে যদি আমি স্টু লিখি তাহলে এটা আমার কাজ করবে। ব্যাপারটা ইজি হয়ে গেল না? এটা যে রান করি, দেখেন এই যে কাজ করতেছে। কিছু নাই এই জন্য কিছু দেখাচ্ছে না, বাট কাজ করতেছে। ওকে, এটা আপনি যে কোনো জিনিসকে নামকরণ এরকম করতে পারেন। আমরা যারা কম্পিটিটিভ করি তারা দেখবেন লং লং ইন্টিজার, এই কথাটা যদি আপনার কাছে অনেক বড় মনে হয়, আপনি এটা টাইপ ডেফ করে এটা ছোট করে এলএল লিখতে পারবেন। জাস্ট এলএল, তার মানে আপনার ইন্টিজার লেখা লাগবে না, জাস্ট এলএল এ লিখলেই এটা মিন করবে কি লং লং ইন্টিজার এ মিন করবে। এটা টাইপ ডেফ। তো স্ট্রাকচারের ক্ষেত্রে টাইপ ডেফটা একটা কোশ্চেন, বলেন। তো টাইপ ডেফ ইউজ করার সময় আমাদের সেমিকোলনের লাস্টে যে ওয়ার্ডটা আছে সেটা আমরা পুরো মাঝখানে ওয়ার্ডগুলো পরিবর্তে ইউজ করব। হ্যাঁ, পরিবর্তে ইউজ করব। ওকে, তাহলে সেখানের মধ্যে স্টার্ক স্টুডেন্টটা পুরোটা ঢুকবে, শুধু স্টুডেন্ট না। হ্যাঁ, পুরোটা ওইখানে চলে যাবে। হ্যাঁ, পুরোটা ওইটার মধ্যে চলে যাবে। এই পুরোটারে নামকরণ করে লাস্টের পার্টটা হয়ে যাবে। জি সেটল, বুঝছি। সরি ভাইয়া। আচ্ছা, ওকে। সো এটাকে আসলে না আরেকটু ইজিলি করা যায়। আমরা দুইবার নামকরণ করি না, আমরা সুবিধাটা আরো কি করি, আমরা এইখানে টাইপ ডেফ করে দিই। এই যে টাইপ ডেফ, এই যে টাইপ ডেফ করে দিই। দেন এই টাইপ ডেফটা হবে কোথায়? কারে টাইপ ডেফ করতেছি? এই পুরাটাকে, এই পার্টটুকে আমি টাইপ ডেফ করতেছি। নাম কি দিব? নতুন কিছু একটা নাম দিব, তখন নামটা দিয়ে দিব আমি এইখানে স্টু নাম দিলাম। ওকে, এখন কিন্তু এটা কিন্তু আর ভেরিয়েবল না। মনে আছে একটু আগে বলছিলাম যে আমার এখানে যদি আমি একটা কিছু দেই, এটা কিন্তু আমার ভেরিয়েবল হয়ে যাবে। একটু আগে কিন্তু আমরা লিখছিলাম। বাট আপনি যদি টাইপ ডেফ করেন তাহলে এটার ভেরিয়েবল হবে না, এটা হয়ে যাবে নতুন নাম হয়ে যাবে, নামকরণ। বুঝতে পারছেন? তখন আপনাকে এটা এইভাবে লিখতে হবে যে স্টু, এসটি, এসটি2, এসটি3, এই সবগুলো আমার এখন স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল সবগুলাই। তখন কি এটা স্ট্রাকচারের নাম হয়ে যায়? হ্যাঁ, তখন এটা স্ট্রাকচারের নাম হয়ে যায়। আর যদি আপনি টাইপ ডেফ না করেন তাহলে এটা একটা ভেরিয়েবল হয়ে যায়। কনসেপ্টটা বুঝছেন? তখন আপনি চাইলে এই স্টুটাকে একটা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন, এই যেটাকে। তখন কি ভাই, যে স্ক্যানএফ করতে পারবেন, স্ক্যানএফ %d\n s2 ডট, ধর এরকম m%s2 ডট মার্ক। তখন আপনি এটাকে স্ক্যান করতে পারবেন এইভাবে। রান করলাম, এই যে স্ক্যানে দেয় বৈশা রয়েছে, তখন 12 কিছু একটা দিলাম, দেওয়ার পর এটা বৈশা রয়েছে। ওকে, এটা এইভাবে কাজ করবে তখন। বাট যদি এরকম হয় যে আপনি এটাকে টাইপ ডেফ করেন এরকম, তখন এটা হচ্ছে একটা নাম হয়ে যাবে। কোনটার নাম? স্ট্রাকচার স্টুডেন্ট। মানে আগে আমরা এইভাবে লিখতাম না, যে স্ট্রাক স্টুডেন্ট এসটি, এইটার পরিবর্তে জাস্ট আমি কি লিখবো? স্টু লিখবো, এরকম। ওকে, সো নরমালি এগুলো বলার রিজন হচ্ছে ইন ফিউচার আপনার এটা অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা। সো ভালো কথা, আপনার ধরেন এটা একটা ভালো নাম দেই, কি নাম দেওয়া যায়? ছোট করে ধরেন স্টুডেন্টে দিলাম, বুঝায় একটু। হ্যাঁ, স্টুডেন্ট। ওকে, সো এইটা আপনি চাইলে এই স্ট্রাকচারেরও একটা এখন অ্যারে তৈরি করতে পারেন। মনে আছে আপনার নাম দরকার ছিল 50টা, মার্ক দরকার ছিল 50 জনের, এত মার্ক কই পাবেন, এত নাম কই পাবেন, রাইট? এত ভেরিয়েবল কই রাখবেন? এখন আপনি চাইলে স্ট্রাকচারের একটা অ্যারে তৈরি করতেন। কিভাবে? সিম্পল, স্টুডেন্ট নাম দেন এসটি, আর এখানে দেন 50, ব্যাস 50 জনের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, স্ট্রাকচার অ্যারে তৈরি হয়ে গেছে এখন, রাইট? সো কি করতে পারবেন এখন? আমি দুইটা নিয়ে আপনাকে দেখাই। দুইটা নিলাম এরকম। তাহলে ফর int i equal to 0, i less than 2, i plus plus, রাইট? স্ক্যান করবেন কাকে? scanf %s, রাইট? কাকে করব? st of i, এর যেভাবে কাজ করে st of i, বাট st of i নামে কি কেউ আছে? নাই। তাহলে আমি কি বলবো? ডট নেম। তার মানে আমি এখন চাইলে কি করতে পারতেছি? এইভাবে 50 জনের নাম, মার্ক, আইডি সব রাখতে পারতেছি এখানে। মার্ক, আইডি উপরে ছিল, মার্ক নিচে ছিল, দেন এখানে ছিল সেকশন সি ডি, এখানে এম্পারসেন্ট, এখানে এম্পারসেন্ট, এখানে এম্পারসেন্ট, এখানে ডি। ওকে, এন্ড আমি চাইলে এটাকে এখানে কি করতে পারবো? প্রিন্ট করে দেখাইতে পারবো। জাস্ট এম্পারসেন্ট গুলো কেটে দিলে হবে। printf
ওকে, এখানে জাস্ট নিউ লাইন দিয়ে দিলাম সবগুলোতে, নিউ লাইন এখানে হচ্ছে নিউ লাইন, এখানে একটা নিউ লাইন দিলাম যেন গ্যাপ থাকে আর একটা স্পেস। ওকে, সো এটা রান করি, দেখুন দুইজনের ডাটা নিবে, কারণ একজনের নাম হচ্ছে এ, আইডি হচ্ছে 1, সেকশন বি, মার্ক হচ্ছে 23, একজনের নেম হচ্ছে কত দেওয়া বি, আচ্ছা বি তো অলরেডি দিয়েছিলাম, আচ্ছা প্যারা নাই, আইডি হচ্ছে 2, সেকশন হচ্ছে বড় হাতের ডি দিলাম, মার্ক হচ্ছে কত 20। ওকে, দেখেন এগুলো প্রিন্ট করতেছে A1 B23 B0 23। ওকে, তার মানে আমি চাইলে এই স্ট্রাকচারটাকে এইভাবে এখন মাল্টিপল 50 জন স্টুডেন্টের জন্য ইউজ করতে পারতেছি। সুবিধাটা কি হয়েছে, নেইমের জন্য আলাদা এর দরকার নাই, মার্কের জন্য আলাদা এর দরকার নাই, আইডির জন্য আলাদা এর দরকার নাই, সব এর কোথায় চলে গেছে স্টুডেন্ট নামে। সরি, বহুত ঠান্ডা এদিকে। এদিকে কে কে থাকেন হলের দিকে বা আশেপাশে? 2 নাম্বার হলো আছে ভাইয়া। বহুত ঠান্ডা ভাই এদিকে, ভালো আছে। ওকে দেখে ঠান্ডা লাগছে। আচ্ছা, সো আমি চাইলে কি করতে পারতেছি এখন, স্ট্রাকচারটাকে ইউজ করে দেখেন, এই যে দেখেন স্ক্যানএফটা কত সংক্ষেপ হয়ে গেছে না, জিনিসটা কিন্তু এখন ইজি হয়ে গেছে। তা আমি চাইলে এখন যদি আমার আরো কিছু ডেটা অ্যাড করতে হবে, আপনার যদি মনে হয় যে আমি একটা ইমেল অ্যাড্রেস রাখবো, ক্যারেক্টার ইমেল রাখবো, তাহলে দেখেন এখানে সবগুলো স্টুডেন্টের ইমেল কিন্তু আমার এখানে চলে আসবে। এখন 50 জনের সাইজ দিয়ে দিলাম যে 50 জন স্টুডেন্টের ইমেল কিন্তু এখানে আমার অপশন তৈরি হয়ে গেছে অলরেডি একটা গ্রুপের মধ্যে, রাইট? আমার যদি আরেকটা ডেটা একটা ইজি হয়ে গেছে, আর আমাকে কি করতে হইতো, ইন্ডিভিজুয়ালি স্ক্যান করতে হইতো, একবার মার্ক, একবার আইডি, একবার নেম, রাইট? তখন আমাকে কিন্তু অনেকগুলো অ্যারে তৈরি করতে হইতো। আমার কয়টা অ্যারে হইতো, 1 2 3 4 5 5টা অ্যারে হইতো, বাট এখন আমার অ্যারে কয়টা, একটা। এমনি স্ক্যান করতে হবে 5টা স্ক্যান করতে, বাট এখন স্ক্যান কয়টা আছে, জাস্ট একটা টেস্টিনিয়া। মার্কের জন্য আলাদা স্ক্যান নাই, ওইটা দরকার নাই, রাইট? প্রিন্টের ক্ষেত্রে সেম, যেমন একবারে হয়ে যাইতেছে। ওকে, সো এইটাকে আমরা অ্যারে হিসাবে ইউজ করতে পারতেছি। আপনি চাইলে স্ট্রাকচারের পয়েন্টারেও ইউজ করতে পারবেন। ওকে, স্ট্রাকচারেরও পয়েন্টার চাইলে তৈরি করে ইউজ করতে পারবেন। ওকে, সো এটা আসলে আমাদের আজকে টপিক না যে স্ট্রাকচারের পয়েন্টার কেমন ইউজ করে, ওইটা হয়তো আমরা ইনশাআল্লাহ যদি নেক্সটে কোনো ক্লাস নেই বা ডাটা স্ট্রাকচারের ক্লাস দিই আপনাদেরকে, তখন আমরা দেখবো এটা স্ট্রাকচারের পয়েন্টার কেমন ইউজ করে। স্ট্রাকচারের কি বেসিক কনসেপ্টটা বুঝছেন যে এটা কিভাবে কাজ করে? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্ট্রাকচার নিয়ে প্রবলেম কোশ্চেন আছে। সলভিং এর সময় কি এটা বলে দিবে যে স্ট্রাকচার ইউজ করতে? বুঝি নাই, আবার বলেন। মানে কোয়েশ্চেনে যেরকম দেওয়া থাকবে যে ফাংশন ইউজ করে প্রবলেম সলভ করতে, তো ওরকম কি মানে স্ট্রাকচারের আলাদা কোনো মানে ইনফরমেশন থাকবে, মানে বলে দেওয়া থাকবে যে স্ট্রাকচার ইউজ করা এটা লাগবে? কোয়েশ্চেনে মেবি ডিরেক্টলি, এটা আসলে বলা যাচ্ছে না কোয়েশ্চেনটা কখন কিভাবে হয়, ডিরেক্টলি নাও বলতে পারে যে আপনার কিভাবে কোয়েশ্চেনটা করা হবে, যে আপনার ওইটা ডিরেক্টলি নাও বলতে পারে। কিন্তু কোয়েশ্চেনটা দেখবেন এমন ভাবে থাকতেছে আপনার স্ট্রাকচার না নেওয়া ছাড়া হয়তো উপায় নেই। আপনি যদি ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে চান তাহলে তো ভালো, ওইটা আপনার উপর ডিপেন্ড করে যে স্ট্রাকচার যে ম্যান্ডেটরি না, যে এটা যে আমার স্ট্রাকচার ছাড়া করা যাবে না এরকম না। বাট কোয়েশ্চেনে কখনো আমি এগুলো দেখি না যে ডিরেক্টলি বলে দেওয়ার জন্য তুমি স্ট্রাকচার ইউজ করতেই হবে, কিন্তু কোয়েশ্চেনটা যে টাইপের থাকে ওইটা দেখলেই বোঝা যায় যে আপনার স্ট্রাকচার ইউজ করতে হবে। একটা এমপ্লয়ির কি আছে, এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি স্যালারি আছে, রাইট? ওই জিনিসগুলা, রাইট? ভাইয়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আগের কুইজের মধ্যে আমাদের একটা কোশ্চেন আসছিল যে স্ট্রাকচার আমরা ডিক্লেয়ার করার পর তো আমরা 3 জন মানে মানুষের নাম নিয়েছি, বয়স নিয়েছি, বাংলাদেশি নাকি মানে কান্ট্রি নিয়েছি। তো সেখানের মধ্যে যারা বাংলাদেশি আছে তাদেরকে আমরা এক পাশে রাখছি। তো আমার মনে হয় এখানের মধ্যে ভুল হয়েছিল যে আমরা বাংলাদেশে কম্পেয়ার কেমনে করবো, মানে হলো যে ইফ ধরেন পারসন ডট কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ এটা কি লেখা যাবে মানে ইফ এর মধ্যে? না, আপনি ইকুয়াল লিখতে পারবেন না ডিরেক্টলি। সি প্রোগ্রামিং এ ইকুয়াল দ্বারা আপনি ওই জিনিসটা চেক করতে পারবেন না সি প্রোগ্রামিং এ। আপনি কি এরকম বলতে চাচ্ছেন যে ইফ কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ, আপনি এইভাবে চেক করতে চাচ্ছেন? হ্যাঁ, ওইটাকে মানে স্ট্রাকচারের মধ্যে দিছিল, তো পারসন ডট কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ, এটা হয়তো আমার ভুল পারসন ডট কান্ট্রি। আচ্ছা, সো ব্যাপারটা ছিল এরকম যে পারসন ডট কান্ট্রি এইভাবে চেক দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো সি প্রোগ্রামিং এ আপনি ডিরেক্টলি স্ট্রিংটাকে এইভাবে কম্পেয়ার করতে পারবেন না, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ কি। তো ওইটার জন্য হচ্ছে আপনাকে এসটি আর সিএমপি নামে একটা ফাংশন আছে কম্পেয়ার করার জন্য।
হ্যাঁ তখন ওইটা দিয়ে হ্যাঁ দুইটা স্ট্রিং কম্পেয়ার পর 0 অথবা 1 আসলে সেটা যদি 0 হয় তার মানে সেম, যদি 0 হয় তার মানে দুইটা স্ট্রিং সেম, যদি -1 হয় তার মানে হচ্ছে প্রথম স্ট্রিংটা ছোট, ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে স্মলার এটার থেকে, আর যদি +1 হয় তাহলে ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে বড়। ঠিক আছে, এটা মিন করে তিনটা ভ্যালু এটা আমাকে দিতে পারে, একটা হচ্ছে 0, একটা -1, একটা হচ্ছে +1। 0 মানে হচ্ছে দুইটা স্ট্রিং সেম, -1 মানে হচ্ছে ফার্স্ট স্ট্রিংটা ছোট, আর +1 মানে হচ্ছে ফার্স্ট স্ট্রিংটা বড়। সো এটাকে আপনি এইভাবে কম্পেয়ার করতে হবে, আপনি সি প্রোগ্রামে ডিরেক্টলি কম্পেয়ারটা অ্যাকচুয়ালি করতে পারবেন না। আচ্ছা জি ওইটাই কোশ্চেন ছিল, ভুল হয়েছে আমার। হ্যাঁ ওইটা হচ্ছে আপনাকে মানে ও করতে হবে আর কি, মানে স্যারের যদি চোখে পড়ে হয়তো আবার আপনি ইগনোর করবে ব্যাপারটা আর কি, ডিপেন্ড করে স্যারের উপরে ইগনোর করবে কিনা। মানে অনেস্টলি এটা ভুল হয়েছে, কোড যদি কম্পাইল করতে যায় তাহলে আপনাকে এটা কম্পাইলেশন একটা এরর দিবে যে এটা আসলে হয় না সি প্রোগ্রামিং। আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ আমাকে কিছু বলছিলেন? বা স্ট্রাকচার মানে এখন পর্যন্ত ম্যাথ করে নাই তো, কোনো প্রবলেম কোনো সলভ করে নাই তো, তাই মানে বলতে পারতেছে না যে কোথায় ভুল বা কোথায় প্রবলেম হইতে পারে। আচ্ছা তাহলে আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন, তারপর যদি মনে হয় যে আপনার অ্যাকচুয়ালি মানে কি বলে পারতেছেন না কোনো একটা রিজনে, তাহলে আমরা সিকুম গ্রুপে তো আছি, আমি আছি, হামজা ভাই আছে, সরি হামজা আছে, তারপর সাকিব ভাই আছে, মেবি সৌরভও দেখলাম আছে, তো ওইখানে যদি পোস্ট করেন তাহলে আমরা সলভ করে দিব। ওকে, বাট আপনার যদি পার্সোনালি নক দিতে হয় যে ওকে ভাই এটা আমাকে একটু সলভ করে দেন, বুঝতেছি না, তাহলে আপনি ওইটাতেও করতে পারবেন চাইলে। বাট আপাতত যতটুকু বলছি যে এতটুকু বুঝেন তাহলে আপনি নিজে নিজে অ্যাকচুয়ালি ট্রাই করতে পারবেন, তারপর যদি প্রবলেমে পড়েন তাহলে নক দিয়ে করতে পারেন। বুঝছি ভাই। ওকে, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাই কোড ব্লকস নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যেরকম ব্ল্যাক স্কিনটা কিভাবে আনে, হোয়াইট স্কিনে চোখ এটা বাঁধা করে হচ্ছে একটা থিম দেওয়া হয়েছে আর কি। কিভাবে? আচ্ছা এটা একটা থিম আছে, এটা হচ্ছে আমার এখানে একটা থিম আছে, মেবি এটা কোথায় রাখছি, এখানে কম্পিটিটিভে মেবি এখানে হতে পারে। কোড ব্লকস লাগে, এই যে কোড ব্লক কালার থিম, এখানে একটা থিম আছে কালার থিম তো কনফিগ। এটা মেবি আপনি গুগলে কোথাও পাবেন, এটা গুগলে কারো কাছে পাবেন। এখানে যাওয়ার পরে কোড ব্লকস ব্ল্যাক থিম, এখানে কি জানি একটা গিট হাব আছে, এখানে একটা কার জানি একটা গিট হাব আছে, কিন্তু খুঁজতে হবে ইউটিউব থেকে। হ্যাঁ ওনার কাছ থেকে নিয়ে আমি সেট আপ দিছিলাম এটা আর কি। এটা আর অনেকগুলো থিম আছে, আপনি থিম সেট আপ দিতে পারেন, বাট এটা একটু আসলে একটু হার্ড আর কি থিমটাকে সেট আপ দেওয়া আর কি এখানে, মানে একটু যদি আপনি ভুল করেন তাহলে আমার কোড ব্লকস একদম ডেড। বাট ব্ল্যাকের থেকে হোয়াইটটা একটু বেটার আর কি চোখের জন্য। ওকে, তারপর বলেন বাকিদের কি অবস্থা, বলেন টেক অফে কেমন হয়েছে আপনাদের, যদি এখান থেকে কোয়েশ্চেন এখান থেকে করতে পারেন আর কি। আমি একটু বাইরে নোট দিই। আচ্ছা বাইরে একটা কল দিই আমি। জি ভাই ক্লাস শেষ। ভাইয়া সাকিব ভাইয়া, ভাইয়া ওই দিন যে